উইন্ডো অপারেটিং সিস্টেম হলো একটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। প্রশ্ন 1 ব্যাখ্যা। একই সময়ে একাধিক প্রোগ্রাম চালু রাখার ক্ষমতা যাদের থাকে তাদের মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম বলে। কয়েকটি উল্লেখযোগ্য মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম হলো লিনাক্স, ইউনিক্স, উইন্ডোজ এনটি, উইন্ডোজ 7, 8, 10, উইন্ডো 2000, IBM OS/319, ম্যাক ওএস, উইন্ডোজ ভিস্তা, উইন্ডো 11। মনে রাখা ভালো, উইন্ডোজ হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম। 1985 সালে সর্বপ্রথম উইন্ডোজ তৈরি হয়। প্রশ্ন 2 নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম? উত্তর হবে রেজিস্টার। মাইক্রোপ্রসেসর কার্যাবলী সম্পাদনের জন্য এর অভ্যন্তরে বিভিন্ন ধরনের রেজিস্টার মেমোরি ব্যবহৃত হয়। মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে রেজিস্টার। এটি দ্রুততার সাথে কাজ করতে পারে, যেমন অ্যাকুমুলেটর, প্রোগ্রাম কাউন্টার ইত্যাদি। হার্ড ডিস্ক হলো এক ধরনের সেকেন্ডারি মেমোরি। অধিক পরিমাণ তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য ব্যবহৃত ডিভাইসসমূহকে সেকেন্ডারি মেমোরি বলে। ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, সিডি রোম ইত্যাদি সেকেন্ডারি মেমোরি এর উদাহরণ। অপরদিকে র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ও রোম রিড অনলি মেমোরি হচ্ছে প্রাইমারি মেমোরির উদাহরণ। প্রাইমারি মেমোরিতে ততটুকু তথ্য নিয়েই কাজ হয় যা কম্পিউটার শুধু বর্তমানে কাজ করে। মনে রাখা ভালো, প্রাইমারি মেমোরিতে প্রধান মেমোরি বলা হয়। সিপিইউ এর সঙ্গে প্রধান মেমোরির সরাসরি সংযোগ থাকে। মাইক্রোপ্রসেসরের হিসাব নিকাশের সময় রেজিস্টার মেমোরি ডাটাকে সাময়িকভাবে জমা রাখে। প্রশ্ন 3 নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কার্যক্ষমতার কোনো ভূমিকা রাখে না? উত্তর হবে সাইজ অফ রোম, অর্থাৎ রিড অনলি মেমোরি কম্পিউটারের স্থায়ী স্মৃতি হিসেবে পরিচিত। রোম থেকে ব্যবহারকারী কোনো তথ্য লিখতে বা মুছে ফেলতে পারে না। রোম এক ধরনের নন ভোলাটাইল মেমোরি, কাজেই সাইজ অফ রোম সিস্টেমের কার্যক্ষমতার কোনো ভূমিকা রাখে না। অপরদিকে র্যাম, ক্যাশ মেমোরি, রেজিস্টার এদের সাইজ বা ধারণ ক্ষমতা সিস্টেমের কার্যক্ষমতায় ভূমিকা রাখে। একটি অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন সিম্বল, আইকন এবং ভিজুয়াল মেটাফোরের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনের ভূমিকা পালন করে। নিচের কোনটি এই শ্রেণীর কাজকে নির্দেশ করে? উত্তর হবে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। প্রশ্ন 5 ব্যাখ্যা। বিভিন্ন সিম্বল, আইকন অথবা ভিজুয়াল মেটাফোরের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে যে অপারেটিং সিস্টেম সেটি জিইউআই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। অপরদিকে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস বর্ণভিত্তিক অর্থাৎ কিবোর্ড ভিত্তিক অপারেটিং সিস্টেম। নিচের কোনটি বিবৃতি কম্পাইলার সম্পর্কিত সঠিক তথ্য? উত্তর হবে এটি একেবারেই পুরো প্রোগ্রাম অনুবাদ করে। ব্যাখ্যামূলকে বলা যায় কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য হচ্ছে কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে। কম্পাইলার দ্রুত হিসেবে কাজ করে, প্রধান মেমোরিতে বেশি জায়গা প্রয়োজন হয়। আর ইন্টারপ্রেটারের ক্ষেত্রে এটি এক লাইন বাই লাইন অনুবাদ করে, প্রতিটি লাইনের ভুল আলাদাভাবে প্রদর্শন করে। ইন্টারপ্রেটার ধীরে কাজ করে এবং কম জায়গা প্রয়োজন হয়। নিচে কোনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়? উত্তর হবে গুগল। আমরা জানি ল্যারি পেজ ও সার্জে ব্রেইন 1998 সালে গুগলের প্রতিষ্ঠা করেন। এটি একটি বিখ্যাত সার্চ ইঞ্জিন। কয়েকটি উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়া হলো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, কোরা, উইচ্যাট, ভিবার, ইমো, পিন্টারেস্ট, স্কাইপি, মেসেঞ্জার, স্ন্যাপচ্যাট, জুম, মাইক্রোসফট টিম, রেডিট, ম্যাঙ্গো, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, টিকটক, কিউ জোন এক্সেট্রা। অপরদিকে কয়েকটি সার্চ ইঞ্জিন হলো গুগল, ইয়াহু, বিং, ভিডো, ইয়ান্ডেক্স, ডগ ফাইল ইত্যাদি। সেলুলার ডাটা নেটওয়ার্কের ক্ষেত্রে জিপিআরএস বলতে বোঝায় জেনারেল পকেট রেডিও সার্ভিস। কয়েকটি শব্দ এবং এগুলোর পূর্ণরূপ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিপিআরএস যেমন জেনারেল পকেট রেডিও সার্ভিস, জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিএসএম গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, এফডিএমএ ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, সিডিএমএ কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, ইডিজিই enhanced data rate for GSM evaluation, TDMA time division multiple access, SSPA high speed pocket access, FOMA freedom of multimedia access, UMTS universal mobile telecommunication system, LTE long term evaluation, WWW wireless world wide web, RAT radio access technology, মিমো বা MIMO মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। বাহিরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত হয়? উত্তর হবে ফায়ারওয়াল। বাইরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে ফায়ারওয়াল ব্যবহার
হয়। ফায়ারওয়াল এমন একটি নিরাপত্তা ব্যবস্থা যা একটি কম্পিউটার নেটওয়ার্কে অননুমোদিত প্রবেশ রোধ করে। কয়েকটি উল্লেখযোগ্য ফায়ারওয়াল এর নাম হলো উইন্ডোজ ফায়ারওয়াল, অ্যাজিওর ফায়ারওয়াল, সোফোস ফায়ারওয়াল, নেটগেট, ফেসেন্স, ফর্টিগেট, সর্বশেষ সোনিক ওয়াল ইত্যাদি। নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? উত্তর হবে ঘ, সাফারি। কয়েকটি উল্লেখযোগ্য সার্চ ইঞ্জিনের মধ্যে রয়েছে বিং, ইয়াহু, ভিডিও, ইয়ান্ডেক্স, গুগল, ডগফাইল ইত্যাদি। অপরদিকে সাফারি, অপেরা, মজিলা, ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, থর ব্রাউজার, মাইক্রোসফট এজ, ওয়েভ, ম্যাক্সটন, ভাইভালডি, ডাকডাকগো, ইফিক ইত্যাদি হলো বিভিন্ন ব্রাউজারের নাম। ইন্টারনেট জগতে হাইপারলিংকড ডকুমেন্টগুলোর কালেকশনকে বলা হয় WWW বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যা ব্রিটিশ বিজ্ঞানী টিম বার্নার্স-লি 1989 সালে কার্ন এর গবেষণার সময় আবিষ্কার করেন, যার কারণে টিম বার্নার্স-লিকে WWW এর জনক বলা হয়। এই WWW ইন্টারনেটের মাধ্যমে হাইপারলিংক ডকুমেন্টে নিয়ে কাজ করে। হাইপারলিংকের সাহায্যে ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওয়েব পৃষ্ঠা দেখা যায়, যা টেক্সট, চিত্র, ভিডিও বা অন্যান্য মাল্টিমিডিয়া সমৃদ্ধ হয়ে থাকে। প্রশ্ন 12, গ্রাহকের চাহিদা অনুযায়ী ইউটিলিটি ভিত্তিক কম্পিউটিং পরিষেবা প্রদানের জন্য কোন প্রযুক্তি ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর দৃষ্টান্ত? উত্তর হবে ক্লাউড কম্পিউটিং। ইন্টারনেট বা ওয়েব সংযুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা ভোগ করার যে পদ্ধতি, তাই ক্লাউড কম্পিউটিং, যেটির বৈশিষ্ট্য হচ্ছে ক্রেতার সব ধরনের চাহিদা মেটাতে সক্ষম। এটি ধারণ ক্ষমতা অধিক এবং নিয়ন্ত্রণ ও পরিচালনা করা সহজ। ক্রেতা যতটুকু ব্যবহার করবে কেবল ততটুকুই মূল্য দেবে। অধিক নিরাপত্তা ও নির্ভরযোগ্য। হার্ডওয়্যার ও সফটওয়্যার শেয়ারের মাধ্যমে খরচ কমানো যায়। নিচের কোন নেটওয়ার্ক সবচেয়ে বেশি জায়গা ব্যাপ্তি হয়? উত্তর হবে WAN, অর্থাৎ WAN এক দেশ থেকে অন্য দেশ বা WWW ইমেইলের মাধ্যমে তথ্য আদান প্রদান করে, তাই এটি সর্ববৃহৎ জায়গা জুড়ে বিস্তৃত। নিচের কোন প্রযুক্তি ফেস রিকগনিশন সিস্টেম ব্যবহার করা হয়? উত্তর হবে অ্যাপ্লাইড AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ক্ষেত্রে। এটি কয়েকটি ক্ষেত্রে কাজ করে, যেমন ফেস রিকগনিশন, ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, ব্যাংকিং, অটোমোটিভ, চ্যাটবোটস, হেলথ কেয়ার, ভিডিও গেম ইত্যাদি। জেনে রাখা ভালো, এর তিনটি শ্রেণীতে ভাগ করা যায়: ANI বা আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্ট, AGI বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্ট, ASI আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্ট। প্রশ্ন 15, নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বোঝাতে MBPS এর পূর্ণরূপ কি? উত্তর হবে মেগাবাইট পার সেকেন্ড। এক্ষেত্রে কয়েকটি ট্রান্সমিশন হলো, যেমন KBPS কিলোবাইট পার সেকেন্ড, MBPS মেগাবাইট পার সেকেন্ড, G দিয়ে গিগাবাইট পার সেকেন্ড, K দিয়ে কিলোবাইট পার সেকেন্ড, M দিয়ে মেগাবাইট, GBPS গিগাবাইট পার সেকেন্ড। এখানে BPS এর পূর্ণরূপ হচ্ছে বিট পার সেকেন্ড, আর বড় হাতের BPS হলো বাইট পার সেকেন্ড। GPU এর পূর্ণরূপ হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা GPU। এটি কম্পিউটার স্ক্রিনে হাই কোয়ালিটি ছবি, ভিডিও গেম ইত্যাদির অধিক স্পষ্টভাবে কোনো বাধা ছাড়াই দেখার জন্য GPU ব্যবহার করা হয়। GPU এক ধরনের হার্ডওয়্যার এবং কম্পিউটারে যত ভালো GPU ব্যবহার করা হবে, কম্পিউটার ভিজুয়াল আউটপুট ডিসপ্লে ততটা স্পষ্ট হবে এবং হাই কোয়ালিটি সম্পন্ন হবে। নিচে কিন্তু LUT এর আউটপুট রাখার জন্য ব্যবহার করা হয়? উত্তর হবে রেজিস্টার বা ক উত্তর। LUT হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট, হলো CPU এর প্রধান তিনটি অংশের মধ্যে অন্যতম। বাকি দুইটি অংশ হলো কন্ট্রোল ইউনিট এবং রেজিস্টার ইউনিট। BDMS এর পূর্ণরূপ? প্রশ্ন 3, উত্তর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। DBMS ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রামকে বোঝায়, যা এর ব্যবহারকারীদের কোনো বিশেষ কাজ সম্পাদনে সহায়তা করে। DBMS সাধারণত বড় বড় কোম্পানি, শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস আদালত তথ্য প্রক্রিয়াকরণের কাজে ব্যবহার করা হয়। এমবেডেড সিস্টেমে সাধারণত কোন ধরনের মেমরি ব্যবহার করা হয়? উত্তর হবে RAM। এমবেডেড সিস্টেমের মূল চালিকা শক্তি হিসেবে ব্যবহৃত হয় মাইক্রোকন্ট্রোলার। মাইক্রোকন্ট্রোলারের নির্দিষ্ট ধারণ ক্ষমতা RAM-এ থাকে। মাইক্রোকন্ট্রোলার একটি সিঙ্গেল চিপ কম্পিউটার হিসেবে কাজ করে, যেখানে একটি IC এবং এর ভেতরে প্রসেসর, মেমরি, ইনপুট পোর্ট ও আউটপুট পোর্ট থাকে। নিচে কিন্তু স্পাইওয়্যার এর উদাহরণ? উত্তর হবে কি লগর। স্পাইওয়্যার কম্পিউটার এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম, যার সাহায্যে একজন হ্যাকার অন্য আরেকটি ডিভাইসের সাহায্যে আক্রান্ত ডিভাইসের যাবতীয় গোপন তথ্য চুরি করতে পারে। কি লগর, অ্যাডওয়্যার, রুটকিট, ওয়েব ব্যাকঅন্স কয়েকটি স্পাইওয়্যারের উদাহরণ। অপরদিকে এভারেস্ট, নর্থন, কাসপিরাস্কি অ্যান্টিভাইরাস সফটওয়্যার হিসেবে কাজ করে। ফায়ারওয়ালের প্রাথমিক কাজ কি? ফায়ারওয়ালের প্রাথমিক কাজ হচ্ছে আগত ও বহির্গত নেটওয়ার্ক
ট্রাফিক নিরীক্ষা ও নিয়ন্ত্রণ করা। ব্যাখ্যা: সাধারণত কোনো ক্ষতিকর প্রোগ্রাম বা সাইবার আক্রমণ থেকে কম্পিউটার সিস্টেমকে রক্ষা করার জন্য ফায়ারওয়াল ব্যবহার করা হয়। এর মাধ্যমে কোনো কম্পিউটার সিস্টেমে আগত ও বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষা এবং নিয়ন্ত্রণ করা হয়। সামগ্রিকভাবে ফায়ারওয়াল নির্দিষ্ট সিস্টেমের সুরক্ষা হিসেবে কাজ করে। ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদান করার জন্য নির্ধারিত ব্যবহৃত প্রোটোকলের নাম হচ্ছে টিসিপি বা আইপি। ব্যাখ্যা: ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল হলো টিসিপি ও আইসি। ওএসআই লেয়ার এর আইপি এর অবস্থান 3 নং নেটওয়ার্ক লেয়ার এবং টিসিপি এর অবস্থান 4 নং নেটওয়ার্ক ট্রান্সপোর্ট লেয়ারে। জেনে রাখতে পারো টিসিপি এর পূর্ণরূপ হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং আইপি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। নিচের কোনটি ক্লাউড কম্পিউটারের বৈশিষ্ট্য নয়? উত্তর হবে ঘ, ফিজিক্যাল ওনারশিপ অফ সার্ভার। ক্লাউড কম্পিউটারের প্রযুক্তিতে সহজতরভাবে কম সময়ে অধিক ক্ষমতাসম্পন্ন অনলাইন কম্পিউটিং সেবা প্রদান করা হয়। ক্লাউড কম্পিউটিংয়ে ফিজিক্যাল সার্ভার বা হার্ড ড্রাইভের পরিবর্তে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে অনলাইন ওনারশিপ বা সার্ভিস ভাড়া দেওয়া হয়। জেনে রাখা ভালো, সার্ভিস মডেল অনুসারে ক্লাউড কম্পিউটিংয়ের অংশ হচ্ছে তিনটি। একটি কম্পিউটার নেটওয়ার্কে একটি ল্যান এর একাধিক ডিভাইসকে একটি ওয়ান এর সাথে সংযুক্ত করে এমন ডিভাইস কোনটি? উত্তর হবে ক, রাউটার। 12 নম্বর প্রশ্ন, রাউটার বিশেষ ধরনের নেটওয়ার্ক ডিভাইস যা একটি ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্কের একাধিক ডিভাইস বা ডাটা প্যাকেটগুলোকে সবচেয়ে কম দূরত্বে পথ অতিক্রম করে সহজভাবে একটি ওয়ান এর সাথে সংযুক্ত করতে পারে ওয়াল এরিয়া নেটওয়ার্কের সাথে। উত্তর হবে রাউটার। 13 নম্বর, প্রতারণামূলক সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড ও ক্রেডিট কার্ড নাম্বার অর্জন করার জন্য ইন্টারনেট ব্যবহার করার অনুশীলনকে বলা হয় ফিশিং। ব্যাখ্যা: ক্রেডিট বা ডেবিট কার্ডের বিস্তারিত তথ্য, ইউজার নেম, পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্য চুরি করার বা চুরির প্রচেষ্টাকে ফিশিং বলা হয়। জেনে রাখা হলো, কম্পিউটার, মোবাইল, টেলিফোন, ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে বিফিশিং বা ভয়েস ফিশিং বলা হয়। চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটারের কাজ হচ্ছে রোগী পর্যবেক্ষণ, ইমেজ বিশ্লেষণ, তথ্য সংরক্ষণ অর্থাৎ পেরিফেরাল ইন্টারফেস, সিরিয়াল ইন্টারফেস এবং এসসিএসআই। নিচের কোন ডিভাইস ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে? উত্তর হবে টাচ স্ক্রিন। উল্লেখযোগ্য কয়েকটি ইনপুট আউটপুট ডিভাইস হলো টাচ স্ক্রিন, মডেম, সিডি, ডিভিডি, ফ্যাক্স, সাউন্ড কার্ড, ডিজিটাল ক্যামেরা, পেন ড্রাইভ ইত্যাদি। নিচে কোনটি সিস্টেম সফটওয়্যার নয়? 4 নম্বর প্রশ্ন, উত্তর হবে মজিলা ফায়ারফক্স। অর্থাৎ সফটওয়্যার হলো একটি প্রোগ্রাম যা অদৃশ্য শক্তি যা কম্পিউটার এবং হার্ডওয়্যারকে যে কোনো ধরনের কাজ করতে নির্দেশ করে। সিস্টেম সফটওয়্যার প্রধানত 3টি: অপারেটিং সিস্টেম, ডিভাইস, ড্রাইভার এবং ইউটিলিটি প্রোগ্রাম। অপশনে মজিলা ফায়ারফক্স একটি ওয়েব ব্রাউজার। বাকি অপশনগুলো সিস্টেম সফটওয়্যারের উদাহরণ। কয়েকটি উল্লেখযোগ্য সিস্টেম সফটওয়্যারের মধ্যে আছে ইউনিক্স, লিনাক্স, অ্যান্ড্রয়েড, অ্যাপল, আইওএস, ডোস, উইন্ডোজ, অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইত্যাদি। নিচে কোন প্রোটোকল ইন্টারনেটের ক্ষেত্রে আদান প্রদানের নিশ্চিত প্রদান করে? উত্তর হবে এইচটিটিপিএস। একটি ইন্টারনেট প্রোটোকল এইচটিটিপিএস যা ইন্টারনেটে তথ্য আদান প্রদানের নিশ্চয়তা প্রদান করে। জেনে রাখা ভালো, এইচটিটিপিএস এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এফটিপি এর পূর্ণরূপ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, যেটি যে কোনো ফাইল তথ্য আদান প্রদান এবং শেয়ার করতে ব্যবহৃত হয়। টিসিপি পূর্ণরূপ হচ্ছে ট্রান্সমিশন প্রোটোকল সিস্টেম। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ডিএনএস ডোমেইন নেম সিস্টেম, ওয়েবসাইটের মানুষের বোধগম্য নাম প্রদান করতে ব্যবহৃত হয় ডিএনএস। নিচের কোনটি অপারেটিং সিস্টেম ওপেন সোর্স সফটওয়্যার? নিচের কোনটি ওপেন সোর্স সফটওয়্যার? উত্তর হবে গুগল ক্রোম। যে সকল সফটওয়্যার সবার জন্য মুক্ত বিনামূল্যে সংগ্রহ করা যায় সাধারণত তাকে ওপেন সোর্স সফটওয়্যার বলে। অপশনে গুগল ক্রোম একটি ওপেন সোর্স সফটওয়্যার হিসেবে ব্যবহৃত বা প্রচলিত। উল্লেখযোগ্য কয়েকটি ওপেন সোর্স সফটওয়্যার যেমন লিনাক্স অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড বাই গুগল, মজিলা ফায়ারফক্স, বিএলসি মিডিয়া প্লেয়ার ইত্যাদি। নিচের কোনটি স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ নয়? উত্তর হবে উপরের সবগুলো অর্থাৎ জাভা, মাইএসকিউএল, ওরাকল কোনটি স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ নয়। ব্যাখ্যা: প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর মধ্যে জাভা হলো একটি প্রোগ্রামিং ভাষা। জাভা একটি উচ্চতর ভাষার উদাহরণ। জাভার লেখা প্রোগ্রামে যে কোনো অপারেটিং সিস্টেম চালানো যায় যদি সেখানে জাভা রানটাইম এনভায়রনমেন্ট থেকে থাকে। মাইএসকিউএল ও ওরাকল হলো রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যা এক ধরনের সফটওয়্যার। ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় হোস্ট নেমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে হচ্ছে ডিএনএস সার্ভার। অর্থাৎ ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় হোস্ট নেমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে ডিএনএস সার্ভার। ডিএনএস হচ্ছে আইপি অ্যাড্রেসের একটি আলফা নিউমেরিক ঠিকানা। আইপি অ্যাড্রেস মনে রাখার বেশ কষ্টসাধ্য বিধায় ডিএনএস পদ্ধতি ব্যবহার করা হয়। জেনে রাখা ভালো, ডিএনএস এর পূর্ণরূপ হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। ডোমেইন নেম যে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ করে তার নাম ইন্টারনেট এনআইসি বা ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার।
এফটিপি সার্ভার, ইন্টারনেট এক জায়গা থেকে অন্য জায়গায় বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল আদান প্রদানের ক্ষেত্রে এফটিপি ব্যবহৃত হয়। ফায়ারওয়াল হলো নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বক্ষণিকভাবে নেটওয়ার্কের ট্রাফিকের উপর নজর রেখে ব্যবহারকারীর কম্পিউটারকে সাইবার আক্রমণ থেকে রক্ষা দেয়। গেটওয়ে বিভিন্ন ধরনের নেটওয়ার্ককে যুক্ত করার জন্য ব্যবহৃত ডিভাইস, এটি ডাটা কলিশন কমায়। নিচের কোন মডেলটি ক্লাউড কম্পিউটার সেবা প্রদানকারী হিসেবে ব্যবহৃত হয় না? উত্তর হবে CaaS। ক্লাউড কম্পিউটারের ক্ষেত্রে তিনটি প্রধান অংশ রয়েছে, যেগুলো হচ্ছে অবকাঠামোগত সেবা, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা এবং সফটওয়্যার ভিত্তিক সেবা। অবকাঠামো ভিত্তিক হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস IaaS, প্ল্যাটফর্ম ভিত্তিক সার্ভিস হলো PaaS, আর সফটওয়্যার ভিত্তিক সার্ভিস হচ্ছে SaaS। সুতরাং এই ক্ষেত্রে CaaS হবে, যা ক্লাউড কম্পিউটার সেবার আওতায় নাই। মনে রাখা ভালো, ক্লাউড কম্পিউটারের মডেল তিনটি, আর সেগুলো হচ্ছে রিসোর্স স্কেলেবিলিটি, অন ডিমান্ড, পে অ্যাজ ইউ গো। ফিকোনেট হলো ব্লুটুথ নেটওয়ার্ক, যেটি ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক গঠন করা সম্ভব তার নাম হচ্ছে ফিকোনেট। কতগুলো যন্ত্রের মাধ্যমে একত্রে তথ্য আদান প্রদান করতে পারে? মনে রাখা ভালো, 1945 সালে এরিকসন ব্লুটুথের প্রযুক্তি আবিষ্কার করেন। এক মেশিন থেকে অন্য মেশিনে ইমেল মেসেজ স্থানান্তর করতে কোন TCP বা IP প্রোটোকল ব্যবহার করা হতে হবে? ঘ SMTP বা সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, এটি ইমেল প্রেরণের প্রোটোকল হিসেবে ব্যবহার করা হয়। SNMP এর পূর্ণরূপ হচ্ছে সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল, আর RPC এর পূর্ণরূপ হচ্ছে রিমোট প্রসিডিওর কল। যে কম্পিউটার প্রোগ্রাম নিজে অন্য কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে কপি করা হয় তাকে বলা হয় হচ্ছে ওয়ার্ম, WORMS। কম্পিউটার ওয়ার্মস এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম যা নিজেই অন্য কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কপি করতে পারে। থাউজেন্ড হর্স এক ধরনের মালওয়্যার প্রোগ্রাম ভাইরাস এবং বুট ভাইরাস হচ্ছে কম্পিউটার ভাইরাস। নিচে কোন প্রতিষ্ঠানটি 4G স্ট্যান্ডার্ড প্রস্তুতকারকের সাথে প্রস্তুতকরণে সম্পৃক্ত? উত্তর হবে ITU বা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। তথ্য প্রযুক্তির একটি প্রতিষ্ঠান বিভিন্ন মোবাইল প্রজন্মের বা জেনারেশন স্ট্যান্ডার্ডকে এই প্রতিষ্ঠানের সংজ্ঞায়িত করে থাকে, অর্থাৎ মোবাইল প্রজন্মে 4G 5G স্ট্যান্ডার্ড ITU প্রতিষ্ঠান ব্যাখ্যা দিয়ে থাকে। পূর্ণরূপ ISO, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। 3GPP, থার্ড জেনারেশন পার্টনারশিপ প্রজেক্ট। ETSI বা ইউরোপিয়ান টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। আমাজন এর ক্লাউড প্ল্যাটফর্ম কোনটি? উত্তর হবে AWS বা আমাজন ওয়েব সার্ভিস, যা আমাজন এর ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম। জেনে রাখা ভালো, মানুষের মাঝে ক্লাউড কম্পিউটিং সেবার বিস্তৃতি অনুসারে এতে তিন ভাগে ভাগ করা যায়: পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড এবং হাইব্রিড ক্লাউড। অ্যাজিওর হলো মাইক্রোসফটের ক্লাউড সার্ভিস, অপরদিকে ক্লাউডেরা হচ্ছে US বেসড ডাটা ম্যানেজমেন্ট কোম্পানি। নিচের কোন সাইবার আক্রমণটি সংঘটিত হলে গ্রাহক নিজে কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে না এবং কম্পিউটার সিস্টেমকে ব্যবহার উপযোগী করতে অর্থ দাবি করা হয়? উত্তর হবে গ বা রানসমওয়্যার। প্রশ্ন 15, রানসমওয়্যার এক ধরনের সাইবার আক্রমণ যা গ্রাহকের নিজ কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে বাধা দেয় এবং ব্যবহার উপযোগী করার জন্য অর্থ দাবি করে। গুরুত্বপূর্ণ কিছু সাইবার আক্রমণের মধ্যে রয়েছে স্প্যামিং, যেটি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির নির্দিষ্ট কোনো ইমেইল অ্যাড্রেসে শত শত মেইল প্রোগ্রামে প্রেরণের মাধ্যমে মেমোরি দখল করে। স্পফিং, এটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা প্রোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে। ফিশিং, এটি ইন্টারনেটের বিশ্বাসযোগ্য ছদ্মবেশ ধারণ করে ক্রেডিট ডেবিট কার্ডের নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টাকে ফিশিং বলা হয়। ম্যান ইন দ্য মিডল, ব্যবহারকারীর দুই পক্ষের মাঝে গোপনে আড়ি পাতার পদ্ধতি। ডেনিয়াল অফ সার্ভিস, আসল ব্যবহারকারীকে সিস্টেমে ঢুকতে বাধা প্রদান করে, অর্থাৎ সিস্টেমের নিয়ন্ত্রণ হ্যাকারের হাতে চলে যায়। RFID বলতে বোঝায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। ব্যাখ্যা: RFID হলো এক ধরনের প্রযুক্তি যা NFC টেকনোলজি সমৃদ্ধ ডিভাইস ব্যবহার করা হয়। NFC হলো নিয়ার ফিল্ড কমিউনিকেশন, যেটি রেডিও সিগন্যাল ব্যবহার করে খুব কাছাকাছি দূরত্ব 4 সেন্টিমিটার থেকে সর্বোচ্চ 20 সেন্টিমিটারের দুইটি ডিভাইস পরস্পর নিজেদের মধ্যে তারবিহীন ডেটা যোগাযোগ করার এক প্রোটোকল বা অ্যাক্সেস প্রোটোকল। এই প্রোটোকল ব্যবহার করে সর্বোচ্চ 420 কিলোবাইট সেকেন্ড গতিতে ডেটা বিনিময় করা যায়। এটি RFID প্রযুক্তি ব্যবহার করে
13.56 মেগাহার্টজ ব্যান্ডে ডেটা যোগাযোগ করে। এনএফসি টেকনোলজি সমৃদ্ধ ডিভাইস বলতে বোঝায় স্মার্টফোন, ডিজিটাল ক্যামেরা, টেলিভিশন ইত্যাদি। নিচের কোন চিহ্নটি ইমেইলের ঠিকানা ব্যবহার করা হয়? উত্তর হবে @ ইমেইল পরিপূর্ণ হলো ইলেকট্রনিক মেইল, যেটি 1972 সালে @ চিহ্নকে ইমেইলের ঠিকানা ব্যবহার করা হয়। ইমেইলের ঠিকানা ব্যবহার @ চিহ্ন থাকতে হবে। রেমন্ড টমলিনসনকে ইমেইল এর জনক বলা হয়। তিনি 1972 সালে সর্বপ্রথম আরপানেট ব্যবহার করে পরীক্ষামূলক ই-মেইল প্রেরণ করেন। এই মেইলে তিনি @ চিহ্ন ব্যবহার করেন। নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? উত্তর হবে ওরাকল। অ্যান্টিভাইরাস এক ধরনের প্রোগ্রাম যা ভাইরাস প্রোগ্রামকে চিহ্নিত করে কম্পিউটার সিস্টেমকে ভাইরাস প্রতিরোধী করে তোলে। কয়েকটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার হলো এভেস্ট, এভেইরা, কাসপারস্কি, সিস্টেমটিক, নর্থন এভিজি, এমসিএফই, বিট ডিফেন্ডার ইত্যাদি। ওরাকল একটি ডেটাবেস প্রোগ্রাম যা বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত প্রোগ্রাম। মনে রাখা ভালো, ভাইরাস এর পূর্ণরূপ হচ্ছে ভাইরাল ইনফরমেশন রিসোর্স আন্ডারসাইজ। এটি নামকরণ করেন ফ্রেডরিক কোহেন। প্রশ্ন 5, ডিএনএস সার্ভারের কাজ হচ্ছে ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে পরিবর্তন করা। ডিএনএস ডোমেইন নেম সিস্টেম মানে এমন একটি পদ্ধতি যা আইপি অ্যাড্রেসের আলফা নিউমেরিক ঠিকানা হিসেবে কাজ করে। ডিএনএস সাধারণত ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে পরিবর্তন করে। প্রতিটি ওয়েব অ্যাড্রেসের পেছনে একটি আইপি অ্যাড্রেস কাজ করে। ইন্টারনেটে যখন কোনো ওয়েব অ্যাড্রেস লিখে ইন্টারফেস করা হয় তখন ডিএনএস এর মাধ্যমে তা আইপি অ্যাড্রেসে রূপান্তর হয়ে যায় এবং নির্দিষ্ট কম্পিউটারে খোঁজ পায়। প্রশ্ন 6, নিচের কোন ডিভাইসটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তন করে? উত্তর হবে মডেম। মডেমের পূর্ণরূপ হচ্ছে মডুলেটর ডিমডুলেটর। মডুলেটর ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিবর্তন করে এবং ডিমডুলেটর অ্যানালগ সিস্টেমকে ডিজিটাল সিস্টেমে পরিবর্তন করে। মনে রাখতে হবে মডেম একই সাথে ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। কয়েকটি ইনপুট ডিভাইস ও আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইসের মধ্যে আছে কিবোর্ড, মাউস, স্ক্যানার, ওসিআর, ওএমআর, এমআইসিআর, জয়স্টিক, লাইট ফ্যান, পাঞ্চ কার্ড রিডার, ডিজিটাইজার, বারকোড রিডার, ওয়েবক্যাম, ডিজিটাল ক্যামেরা, ম্যাগনেটিক টেপ ড্রাইভ ইত্যাদি ইনপুট ডিভাইস। আউটপুট ডিভাইসের মধ্যে আছে মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, প্রজেক্টর, হেডফোন ইত্যাদি। নিচের কোনটি ওপেন সোর্স ডিবিএমএস? উত্তর হবে মাইএসকিউএল। ডিবিএমএস হলো একটি সফটওয়্যার যেটা ডাটাবেস তৈরি, সংরক্ষণ, পরিবর্তন, নিয়ন্ত্রণ, পরিচালনা হিসেবে কাজ করে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্দেশ্য হলো ডাটাবেসকে সবসময় সুন্দর, নিখুঁতভাবে বিশ্লেষণের সর্বশেষ তথ্য সংশ্লিষ্ট রাখা এবং যাতে ব্যবহারকারী যে কোনো সময় তার প্রয়োজনীয় অনুযায়ী সর্বশেষ তথ্য লাভ করতে পারে। কয়েকটি ওপেন সোর্স ডিবিএমএস বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের নাম হচ্ছে মাইএসকিউএল, এসকিউলাইট, ইন্টারবেস, ক্যাসেন্ড্রা উল্লেখযোগ্য। প্রশ্ন 10, নিচের জব শিডিউলিং পলিসি সমূহের মধ্যে কোনটি স্টারভেশন থেকে মুক্ত? উত্তর হবে রাউন্ড রবিন। রাউন্ড রবিন হলো এমন একটি প্রসেস যা চক্রাকার একটি নির্দিষ্ট সময় অনুযায়ী সম্পন্ন হয়। সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমে এটি কাজ করে। এটি স্টারভেশন থেকে মুক্ত সাধারণত যা নিচের কোন প্রযুক্তি ফেস রিকগনিশন সিস্টেমের সহায়ক ভূমিকা পালন করে? উত্তর হবে এআই বা অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে সন্দেহজনক কোনো ব্যক্তির মুখের গঠন প্রকৃতি শনাক্তকরণ, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারে পাহারা দেওয়া ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। এআই ফেস রিকগনিশন সিস্টেমের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম যাতে মডেলিং ও অনুকরণ বিদ্যা বা স্টিমুলেশন প্রয়োগের মাধ্যমে মানুষ কৃত্রিম বহুমাত্রিক ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশের সাথে সংযোগ স্থাপন বা উপলব্ধি করতে পারে। 1962 সালে মর্টন হেইগিল তার সেন্সোরামা আবিষ্কারের মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটির ধারণা সূত্রপাত করেন। 1989 সালে জেরেন লেইনার সর্বপ্রথম ভার্চুয়াল রিয়েলিটি শব্দটি প্রচলন করেন। 12 নম্বর প্রশ্ন, যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধসমূহ একটি ওয়েব সার্ভার সম্পূর্ণ করতে ব্যর্থ হয় সেটি কি নামে পরিচিত? উত্তর হবে ডেনিয়াল অফ সার্ভিস। ডেনিয়াল অফ সার্ভিস হচ্ছে এক ধরনের সেবা বাধাদানকারী আক্রমণ যার মাধ্যমে কম্পিউটার সিস্টেমের একজন প্রকৃত ব্যবহারকারী সেবা বাধা পেয়ে থাকে। কয়েকটি উল্লেখযোগ্য ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাকের উদাহরণ হলো ইউডিপি ফ্লাডিং, SYN ফ্লাডিং এন্ড DNS অ্যাম্পলিফিকেশন। নিচের কোন মেমোরি অ্যাক্সেস টাইম সবচেয়ে কম? উত্তর হবে রেজিস্টার।
ব্যাখ্যা: যদিও সফটওয়্যার এর মাধ্যমে দ্রুততম অ্যাক্সেস পাওয়া যায় ক্যাশ মেমোরিতে, কিন্তু হার্ডওয়্যার এর ক্ষেত্রে রেজিস্টার অ্যাক্সেস টাইম সবচেয়ে কম, যা ন্যানো সেকেন্ড লেভেলের। রেজিস্টার দ্রুত ডাটা লিখন ও পঠন সম্ভব হয়। ইউ বা অ্যারিথমেটিক লেজিস ইউনিট এর তথ্য প্রক্রিয়াকরণের সময় স্বল্পক্ষণ ডাটা সংরক্ষণের জন্য মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে রেজিস্টার মেমোরি থাকে। ক্যাশ মেমোরি ও র্যাম: ক্যাশ মেমোরি কাজের গতিবৃদ্ধির জন্য প্রসেসর ও প্রধান মেমোরির মধ্যবর্তী স্থানে স্থাপিত বিশেষ ধরনের মেমোরিকে ক্যাশ মেমোরি বলে। সমস্ত মেমোরি ব্যবস্থার মধ্যে ক্যাশ মেমোরি সবচেয়ে দামি ও উচ্চ গতি সম্পন্ন। র্যাম: মাদারবোর্ডের সাথে সরাসরি সংযুক্ত যে মেমোরি রিড এবং রাইট দুইটি কাজ সম্পন্ন করতে পারে তাকেই র্যাম বলে। এটি একটি অস্থায়ী মেমোরি। র্যামকে কম্পিউটারের ভোলাটাইল মেমোরি বলা হয়। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথেই র্যামের তথ্য মুছে যায়। ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ডওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ব্লুটুথের আইইই স্ট্যান্ডার্ড মান হচ্ছে 802.15, আর ওয়াইম্যাক্সের হলো 802.16। নিচের কোনটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম নয়? উত্তর হবে ডোস। অর্থাৎ একই সময় একাধিক প্রোগ্রাম চালু রাখার ক্ষমতা হলো মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, যেমন লিনাক্স, ইউনিক্স, উইন্ডোজ এনটি, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ 7, 8, 9, 7, 8, 10, 11, 2000 ইত্যাদি। অপরদিকে ডিওএস হলো ডিস্ক অপারেটিং সিস্টেম, যেখানে একাধিক ব্যবহারকারী একসাথে কমান্ড দেওয়ার সুযোগ নেই। মনে রাখা ভালো: ইউবান্টু, লিনাক্স লাইট, ফেডোরা, সোলাস, ক্রোম ওএস, রিয়েক্ট ওএস ইত্যাদি হলো ওপেন সোর্স। নিচের কোন প্রযুক্তি পে এজ ইউ গো সার্ভিস মডেল অনুসরণ করে? উত্তর হবে ক্লাউড কম্পিউটিং। ব্যাখ্যা: যখন কোনো কম্পিউটারের হার্ড ড্রাইভের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী কোনো প্রতিষ্ঠানের নিকট হতে সার্ভিস ভাড়া নেওয়া হয়, তাকে ক্লাউড কম্পিউটিং বলে। এই ব্যবস্থায় যে কোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আপলোড ও ডাউনলোড করা যায়, পাশাপাশি সার্বক্ষণিক ব্যবহার করা যায়। ক্লাউড কম্পিউটিং এর নিজস্ব কোনো হার্ডওয়্যারের প্রয়োজন হয় না। ক্লাউড কম্পিউটিং এর সাধারণত তিনটি বৈশিষ্ট্য থাকে: রিসোর্স স্কেলাবিলিটি, অন ডিমান্ড, পে অ্যাজ ইউ গো। জেনে রাখা ভালো: সার্ভিস মডেল অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়: অবকাঠামোগত সেবা, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা এবং সফটওয়্যার সেবা, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার এজ আ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ আ সার্ভিস আর সফটওয়্যার অর অ্যাপ্লিকেশন এজ আ সার্ভিস। কিবোর্ড: 17 নম্বর প্রশ্ন, কিবোর্ডের সিপিইউ এর মাধ্যমে কোন পদ্ধতির ডাটা ট্রান্সমিশন হয়? উত্তর হবে সিমপ্লেক্স। অর্থাৎ যে ডাটা ট্রান্সমিশন মোডে কেবল একদিকে ডাটা প্রেরণের ব্যবস্থা থাকে তাই সিমপ্লেক্স মডেল। কিবোর্ড এবং সিপিইউ এর মধ্যে কেবল সিমপ্লেক্স মডেলের ডাটা স্থানান্তর হয়। ব্যাখ্যায় রয়েছে সিমপ্লেক্স মোড হলো সিমপ্লেক্স ডাটা ট্রান্সমিশন মোডে কেবল একদিকে ডাটা প্রেরণের ব্যবস্থা থাকে। এই ব্যবস্থায় ডাটা গ্রহণ বা অথবা প্রেরণের যে কোনো একটি সম্ভব। এক প্রান্তে ডাটা প্রেরণ করবে, সে প্রান্ত গ্রহণ করতে পারবে না, আবার এবং গ্রহণ প্রান্ত প্রেরণ করতে পারবে না। রেডিও এবং টেলিভিশন বা টিভি ব্রডকাস্ট, কম্পিউটার থেকে প্রিন্টারের ডাটা প্রেরণ, কিবোর্ড থেকে কম্পিউটারের ডাটা প্রেরণ ইত্যাদি সিমপ্লেক্স মোডের উদাহরণ। হাফ ডুপ্লেক্স মোড হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোডের উভয় দিকে ডাটা ট্রান্সমিশন বা প্রেরণের সুযোগ থাকে, তবে তা একই সময়ে বা যুগপৎ সম্ভব নয়। যে কোনো প্রান্ত একই সময়ে কেবলমাত্র ডেটা গ্রহণ করবে অথবা প্রেরণ করবে, কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারবে না, যেমন ওয়াকি-টকি হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ। ফুল ডুপ্লেক্স মোড হচ্ছে এমন ডেটা ট্রান্সমিশন মোড একই সময় উভয় দিকে হতে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে। যে কোনো প্রান্ত প্রয়োজনে ডেটা প্রেরণ করার সময় ডেটা গ্রহণ ও ডেটা গ্রহণের সময় প্রেরণও করতে পারে, যেমন ফুল ডুপ্লেক্স মোডের উদাহরণ। ব্লকচেইন এর প্রতিটি ব্লক কি তথ্য বহন করে? উত্তর হবে ঘ উপরের সবগুলো, অর্থাৎ এ হাউস পয়েন্টার টু দ্য প্রিভিয়াস ব্লক, টাইম স্ট্যাম্প, লিস্ট অফ ট্রানজ্যাকশন। বিটকয়েন ব্যবস্থাপনার একটি অন্যতম মাধ্যম হচ্ছে ব্লকচেইন, যার প্রতিটি ব্লক একে অন্যের সাথে হ্যাশ পয়েন্টার, টাইম স্ট্যাম্প, লিস্ট অফ ট্রানজ্যাকশন এর সাথে সম্পর্কিত। ব্লকচেইন সম্পর্কে বিস্তারিত। ব্লকচেইন এমন একটি প্রযুক্তি যেখানে প্রতিটি লেনদেনকে একটি ব্লক হিসেবে একটির সাথে আরেকটি যুক্ত করে চেইন আকারে রাখা হয়। এই প্রযুক্তির মাধ্যমে অর্থ সরাসরি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির নিকট প্রেরণ করা সম্ভব। অর্থাৎ ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে আপনি যদি লেনদেন করে থাকেন তাহলে আপনাকে কোনো তৃতীয় পক্ষের সহায়তা গ্রহণ করতে হবে না। 1991 সালে ব্লকচেইন প্রযুক্তি এবং
ক্রিপ্টোগ্রাফি এর মাধ্যমে লেনদেন সম্পর্কিত বিস্তারিত ধারণা প্রদান করেন স্টুয়ার্ট হার্ভার অ্যান্ড ডব্লিউ স্কট স্টোনেথা। এবং 1992 সালে এই পদ্ধতিগত নকশা প্রেরণ করা হয় যা ব্লকচেইনের ক্ষমতাকে আরও বাড়িয়ে দেয়। বিটকয়েন হলো ডিজিটাল মুদ্রা বা ভার্চুয়াল কারেন্সি সম্পর্কে ধারণা। প্রথম ধারণা আসে 2008 সালে bitcoin.org ডোমেইন রেজিস্ট্রারের মাধ্যমে। বিটকয়েন তৈরি করেছিলেন জাপানি নাগরিক সতোশি নাকামাথু, যার এটা একটি ছদ্মনাম যার লেনদেন করার জন্য ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করা হবে। সতোশি নাকামাথু এর তৈরি বিটকয়েন এর বিশেষত্ব হচ্ছে এটি একটি বৈশ্বিক মুদ্রা, অর্থাৎ কোনো দেশের সরকার এটিকে নিয়ন্ত্রণ করবে না এবং এটি একবার তৈরি করার পর সম্পূর্ণ নিজে থেকে চলবে। ক্রিপ্টোকারেন্সি সকল ডিজিটাল মুদ্রা বা ভার্চুয়াল মুদ্রাকে বলা হয় ক্রিপ্টোকারেন্সি। 2008 সালে বিটকয়েন তৈরির পর আরও হাজারো ধরনের ডিজিটাল মুদ্রা ও ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে মানুষের জানার আগ্রহ তৈরি হয়। এই ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি রাখার জন্য রয়েছে ডিজিটাল ওয়ালেট সফটওয়্যার এবং হার্ডওয়্যার বা লেজার, যেখান থেকে সরাসরি এক ব্যক্তি অন্য ব্যক্তির বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি সহজে লেনদেন করতে পারে। প্রশ্ন নং 1, একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম হচ্ছে কিউ। বিস্তারিত, কিউ হচ্ছে সাধারণত ফার্স্ট ইন ফার্স্ট আউট হিসেবে কাজ করে। কিউতে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় এবং অন্য প্রান্ত থেকে বের হয়। স্ট্যাক এ যখনই কোনো নতুন ডাটা দেওয়া হয় সেটি স্ট্যাকে সবার উপরে গিয়ে জমা হবে। স্ট্যাকে প্রসেসিং চলে সবার উপরে ডাটা দিয়ে, অর্থাৎ স্ট্যাকে সবার শেষে যেটা আসছে তার কাজ হচ্ছে সবার আগে, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট হিসেবে স্ট্যাক কাজ করে। অ্যারে নির্দিষ্ট সংখ্যক একই ধরনের তথ্য নির্দেশনাকে অ্যারে বলা হয়। অ্যারে এক ধরনের উপাত্ত সংগঠনকে বোঝায় যা কতগুলো উপাদানের একটি গ্রুপ হিসেবে কাজ করে। লিঙ্কড লিস্ট ডাটা স্টোর করার জন্য অ্যারে এর মতো আরেকটি ডাটা স্ট্রাকচার হচ্ছে লিঙ্ক লিস্ট। এটি স্ট্রাকচার অনুযায়ী ডাটা স্টোর করে। এটি এক ধরনের ডাইনামিক ডাটা স্ট্রাকচার। লিঙ্কড লিস্টে প্রয়োজন অনুসারে মোবাইলে বাড়ানো বা কমানো যায়। নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? উত্তর হবে ক, ওরাকল। কেননা ওরাকল একটি ডাটাবেস প্রোগ্রাম যা বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত প্রোগ্রাম। অ্যান্টিভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা ভাইরাস প্রোগ্রামকে চিহ্নিত করে কম্পিউটার সিস্টেমকে ভাইরাস প্রতিরোধী করে তোলে। কয়েকটি অ্যান্টিভাইরাসের মধ্যে রয়েছে অ্যাভেস্ট, এভেরা, কাসপারস্কি, সিস্টেমেটিক, নর্থন, এভিজি, এমসিএফি, বিট ডিফেন্ডার, বেস্ট, নোড 32 ইত্যাদি। মনে রাখা ভালো, ভাইরাসের পূর্ণরূপ হচ্ছে ভাইরাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজ। ভাইরাসের নামকরণ করেন ফ্রেডরিক কোহেন। একটি কম্পিউটার বুট করতে পারে না যদি তাতে না থাকে ঘ নম্বর বুটস্ট্র্যাপ, অর্থাৎ বুটস্ট্র্যাপ হচ্ছে রোম এর অংশ এবং অপারেটিং সিস্টেম হচ্ছে র্যাম এর অংশ। অপারেটিং সিস্টেম বুটস্ট্র্যাপ প্রোগ্রামের মাধ্যমে র্যামে লোড হয়, অর্থাৎ কম্পিউটার বুট করার জন্য বুটস্ট্র্যাপ অপরিহার্য। আরএফআইডি এর পূর্ণরূপ হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। আরএফআইডি হলো এক ধরনের প্রযুক্তি যা এনএফসি টেকনোলজি সমৃদ্ধ ডিভাইসে ব্যবহার হয়। এনএফসির পূর্ণরূপ হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন। এটি হলো রেডিও সিগন্যাল ব্যবহার করে খুব কাছাকাছি দূরত্বের 4 সেন্টিমিটার থেকে সর্বোচ্চ 20 সেন্টিমিটারের দুইটি ডিভাইস পরস্পর নিজেদের মধ্যে তারবিহীন ডেটা যোগাযোগ করার এক সেট প্রোটোকল। এই প্রোটোকল ব্যবহার করে সর্বোচ্চ 424 কিলোবাইট প্রতি সেকেন্ড গতিতে ডেটা বিনিময় করা হয়। এটি আরএফআইডি প্রযুক্তি ব্যবহার করে 13.56 মেগাহার্টজ ব্যান্ডে ডেটা যোগাযোগ করে। এনএফসি টেকনোলজি সমৃদ্ধ ডিভাইস বলতে স্মার্টফোন, ডিজিটাল ক্যামেরা, টেলিভিশন ইত্যাদি বোঝায়। এফএইচ এক ধরনের ওয়েব সার্ভার। প্রশ্ন 12, এফএইচ এক ধরনের ওয়েব সার্ভার বা ওয়েব সোর্স সার্ভার সফটওয়্যার। লিনাক্স সিস্টেমের সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েব সার্ভার হলো এফএইচ। কোন নেটওয়ার্ক টপোলজি হাব ব্যবহার করা হয়? উত্তর হবে স্টার টপোলজি। হাব এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস যা এর আওতাধীন ডিভাইসগুলোকে অর্থাৎ কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদির একত্রে যুক্ত করে। স্টার টপোলজি হাব একটি কেন্দ্রীয় কানেক্টিভিটি ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। হাবের মাধ্যমে কম্পিউটারসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে। হাবের সাথে প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর তা একই সাথে এর সাথে সংযুক্ত সকল কম্পিউটারকে পাঠায়, অর্থাৎ সিগন্যাল ব্রডকাস্ট করে। মনে রাখতে হবে 2 এর অধিক পোর্ট যুক্ত রিপিটারকেও হাব। মুদ্রিত লেখা সরাসরি ইনপুট করার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? উত্তর হবে ওসিআর। ওসিআর এর পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। এমআইসিআর প্রধানত ব্যাংকে মুদ্রিত লেখা ইনপুট নিতে ব্যবহৃত হয়। সাধারণত চেক বই রিডিং এ এমআইসিআর প্রযুক্তি ব্যবহার করা হয়। এমআইসিআর এর পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। ওএমআর এর পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন, যেটি সাধারণত বহু নির্বাচনী প্রশ্নের উত্তর মূল্যায়নে ব্যবহৃত হয়। 2
প্রশ্ন নং 2, নিচের কোন প্রোগ্রামটি একটি পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একেবারেই অনুবাদ ও সম্পাদনা করে? উত্তর হবে কম্পাইলার। অর্থাৎ যেই প্রোগ্রাম উৎস ভাষার প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করে তাকেই অনুবাদক প্রোগ্রাম বলে। অনুবাদক প্রোগ্রাম তিনটি ভাগে ভাগ করা যায়: কম্পাইলার যেটি সম্পূর্ণ প্রোগ্রামকে একই সাথে পড়ে এবং অনুবাদ করে, ইন্টারপ্রেটার এক লাইন পড়ে এবং অনুবাদ করে, আর অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে। কিছু ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস, যেমন ইনপুট ডিভাইসের মধ্যে আছে কিবোর্ড, মাউস, স্ক্যানার, ওসিআর, ওএমআর, এমআইসিআর, জয়স্টিক, লাইট ফ্যান, পাঞ্চ কার্ড রিডার, ডিজিটাইজার, বারকোড রিডার, ওয়েবকাম, ডিজিটাল ক্যামেরা, ম্যাগনেটিক টেপ ড্রাইভ ইত্যাদি ইনপুট ডিভাইস। আউটপুট ডিভাইসের মধ্যে আছে মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, প্রজেক্টর, হেডফোন ইত্যাদি। ইনপুট আউটপুট দুইটি ডিভাইসেই কাজ করা হচ্ছে টাচ স্ক্রিন, ডিজিটাল ক্যামেরা, নেটওয়ার্ক কার্ড, সিডি, বিসিডি, ফ্যাক্স, সাউন্ড কার্ড। একটি রিলেশনাল ডাটাবেস মডেমে নিচে কোনটি দ্বারা রিলেশন প্রকাশ করা হয়? উত্তর হবে টেবল। অর্থাৎ একটি ডাটা টেবল এর ডাটার সাথে অন্য এক বা একাধিক ডাটা টেবলের ডাটা সম্পর্ককে রিলেশন বলে। ডাটা টেবলের মধ্যে রিলেশন তিন ভাগে হয়ে থাকে: 1 to 1, অর্থাৎ যখন দুইটি ডাটা টেবলের মধ্যে রিলেশন স্থাপন করা হয় এবং প্রথম ডাটা টেবলের একটি রেকর্ডের অন্য একটি টেবিলে কেবলমাত্র একটি রেকর্ডার থাকে, তখন 1 to 1 রিলেশনশিপ বলে। 1 to many রিলেশনশিপ হচ্ছে কোনো ডাটা টেবিলের একটি রেকর্ডারের সাথে অন্য টেবিলের একাধিক রেকর্ডের যে রিলেশন, সেটি 1 to many। আর many to many হচ্ছে কোনো টেবিলের একাধিক রেকর্ডারের সাথে অন্য টেবিলের একাধিক রেকর্ডারের মধ্যে সম্পর্ক স্থাপন, যেটি many to many হিসেবে পরিচিত। 6 নম্বর প্রশ্ন, ব্লুটুথ কিসের উদাহরণ? উত্তর হবে প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। প্যান, ল্যান, ম্যান, ওয়েন এর ব্যাখ্যা বা বিস্তারিত। প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেটি সীমানা 10 মিটারের মধ্যে, তবে এক্ষেত্রে 20 মিটার পর্যন্ত হতে পারে। ব্যক্তিগত কম্পিউটার ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রক্রিয়া হলো প্যান। ল্যাপটপ, প্রিন্টার, মোবাইল, ব্লুটুথ, ইনফ্রারেড ইত্যাদির ক্ষেত্রে ফ্যান ব্যবহৃত হয়। প্যানের মধ্যে তারবিহীন প্রযুক্তি ব্যবহার করা হয়, তাকেই ডাব্লিউএফএন বলে। ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, এর সীমা 10 কিলোমিটার বা তারও কম। একটি সাধারণত স্কুল, কলেজ, ক্যাম্পাস বা অফিস বিল্ডিংয়ে এটি ব্যবহৃত হয়। স্বল্প দূরত্ব নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হয়। তারবিহীন বা ওয়্যারলেস প্রযুক্তির সাহায্যে ল্যান তৈরি করা হয় বলে তাকে ডাব্লিউল্যান বা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে। লোকাল এরিয়া নেটওয়ার্ক প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যেটি 5 থেকে 50 কিলোমিটার নেটওয়ার্ক কভার করতে পারে। একটি শহরে বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার বা ডিভাইস নিয়ে গঠিত। ট্রান্সমিশন মিডিয়া হিসেবে টেলিফোন লাইন, মডেম বা মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। ম্যানের উৎকৃষ্ট উদাহরণ হলো কেবল টিভি নেটওয়ার্ক। ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটি ওয়ান সাধারণত 100 মাইলের বেশি দূরত্ব সম্পর্ক পর্যন্ত নেটওয়ার্ক কভার করতে পারে। দূরত্ব স্থান এই নেটওয়ার্ক স্থাপন করা হয়, অর্থাৎ দূরত্ব স্থাপনার জন্য। ট্রান্সমিশন মিডিয়া হিসেবে টেলিফোন লাইন, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ, ফাইবার অপটিক্যাল কেবল ইত্যাদি। ওয়ান এর উৎকৃষ্ট উদাহরণ হলো ইন্টারনেট। মোবাইল ফোন কোন মডেমের যোগাযোগ হয়? উত্তর হবে ফুল ডুপ্লেক্স। 7 নম্বর প্রশ্ন, সিমপ্লেক্সের মধ্যে আছে রেডিও, টিভি, আর হাফ ডুপ্লেক্সের মধ্যে আছে ওয়াকিটকি, আর ফুল ডুপ্লেক্সের মধ্যে হচ্ছে টেলিফোন ও মোবাইল ফোন। 8 নম্বর প্রশ্ন, টাইম শেয়ার্ড ওএস এর জন্য কোন শিডিউলিং পলিসি সবচেয়ে ভালো? উত্তর হবে রাউন্ড রবিন। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের কতগুলো কম্পিউটার একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে টাইম শেয়ার করে নেয়? এই অপারেটিং সিস্টেমে রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম এমনভাবে ডিজাইন করা হয় যেখানে একটি সিস্টেমকে অনেক ইউজার ব্যবহার করতে পারে। তাই টাইম শেয়ার্ড ওএস এ রাউন্ড রবিন শিডিউলিংয়ের ব্যবহার সবচেয়ে ভালো। প্রথম ওয়েব ব্রাউজার কোনটি? উত্তর হবে নেটস্কেপ নেভিগেটর। 10 নম্বর প্রশ্ন, নেটস্কেপ নেভিগেটর 1994 সালের, আর ইন্টারনেট এক্সপ্লোরার 95 সালের, সাফারি 2003 সালের আবিষ্কৃত হয়। সোশ্যাল নেটওয়ার্ক সাইটে যোগাযোগের কোন মিডিয়া ব্যবহৃত হয়? উত্তর হবে উপরের সবগুলো, অর্থাৎ ইমেজ, অডিও, টেক্সট সবগুলোই সম্ভব। যেমন সোশ্যাল মিডিয়া সাইটের উপরে উল্লেখিত সবগুলো মিডিয়া ব্যবহৃত হয়। জনপ্রিয় কতগুলো সোশ্যাল মিডিয়া সাইটের মধ্যে হচ্ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। ফেসবুক প্রতিষ্ঠিত হয় 4 ফেব্রুয়ারি 2004 সালে। প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। সদর দপ্তর মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ফেসবুকের পূর্ব নাম ছিল thefacebook.com, তার পূর্বের নাম ছিল ফেসমাস, বর্তমানে মেটা নামে পরিচিত। সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় 2006 সালে। যে ভাষায় লিখিত PHP এবং ডি ল্যাঙ্গুয়েজ। ফেসবুক বর্তমানে পারেন্ট কোম্পানি হলো মেটা। টুইটার 2006 সালে মার্চ মাসে টুইটারের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। সদর দপ্তর সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। টুইটারে সর্বোচ্চ 280 অক্ষরের ক্ষুদে বার্তা প্রকাশ করা যায়। যে ভাষায় লিখিত জাভাস্ক্রিপ্ট, রুবি এবং স্কেলা। টুইটারকে ইন্টারনেটের SMS বলা হয়। ইনস্টাগ্রাম 2010 সালে অক্টোবর মাসে ইনস্টাগ্রামের যাত্রা শুরু। উদ্ভাবক কেভিন সিস্ট্রম ও মাইক রিগার। ইনস্টাগ্রাম ক্যামেরা এবং
টেলিগ্রাম এই দুইটি নাম থেকেই ইনস্টাগ্রাম নামের উৎপত্তি। ইনস্ট্যান্ট ক্যামেরা এবং টেলিগ্রাম। ইনস্টাগ্রাম হচ্ছে একটি সোশ্যাল নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন যার মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ ওয়েবসাইট যেমন ফেসবুক, টুইটার ইত্যাদি ফটো, ভিডিও শেয়ার করা যায়। বর্তমানে এটি ফেসবুক কোম্পানির অধীনে একটি প্রতিষ্ঠান। লিঙ্কডইন প্রতিষ্ঠা হয় 2002 সালে। প্রতিষ্ঠাতা রেড হফম্যান। সদর দপ্তর মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 2003 সালের 5 মে। পেশাজীবীদের জন্য সামাজিক যোগাযোগের একটি ওয়েবসাইট হচ্ছে লিঙ্কডইন, যে ভাষায় লিখিত জাভা। পিন্টারেস্ট হচ্ছে একটি সামাজিক যোগাযোগ ওয়েবসাইট যেখানে ফটো আপলোড, সংরক্ষণ ও ফটো শেয়ার করা যায়। এই সাইটে শেয়ারকৃত ছবি, ভিডিও ফিন নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে এর সদর দপ্তর অবস্থিত। ফায়ারওয়াল কি প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবহৃত হয়? উত্তর হবে আনঅথরাইজ অ্যাক্সেস, অর্থাৎ অনির্দিষ্ট ও অবাঞ্ছিত ব্যবহারকারীর হাত থেকে কম্পিউটার সিস্টেমকে রক্ষায় ফায়ারওয়াল ব্যবহৃত হয়। অর্থাৎ আনঅথরাইজ অ্যাক্সেস থেকে কম্পিউটার সিস্টেমকে রক্ষা করার জন্য ফায়ারওয়াল ব্যবহৃত হয়। টিভি রিমোট ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে ডি, ইনফ্রারেড রেঞ্জ, অর্থাৎ টিভি রিমোটে ইনফ্রারেড রেঞ্জ ব্যবহৃত হয়। উইলিয়াম মার্শাল 1800 সালে ইনফ্রারেড বিকিরণ আবিষ্কার করেন। তড়িৎ চৌম্বক বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের 300 গিগাহার্টজ থেকে 430 টেরাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সির ব্যান্ড ইনফ্রারেড ওয়েভ নামে পরিচিত। এই বিকিরণ তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা সামান্য বড়, কিন্তু মাইক্রোওয়েভ থেকে ছোট। খালি চোখে এদের দেখা যায় না। টিভি, সিডি প্লেয়ার, মিউজিক সিস্টেম সহ যাবতীয় ইলেকট্রনিক যন্ত্রের রিমোট কন্ট্রোলে ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি ব্যবহার করা হয়। ইনফ্রারেড যোগাযোগ পদ্ধতি প্রান্তে একটি লাইট ইমিটিং ডায়োড বা এলইডি থাকে যা ইনফ্রারেড সংকেতকে ট্রান্সমিট করে অদৃশ্য আলোতে রূপান্তর করে। H323 প্রোটোকল সাধারণত কি কাজে ব্যবহৃত হয়? প্রশ্ন নং 15, উত্তর হবে VoIP। সাধারণত কোনো নেটওয়ার্কে অডিও ভিডিও যোগাযোগের সুবিধা প্রদানের প্রোটোকল নির্ধারিত হয় H323 দ্বারা। কাজেই এই যন্ত্রের নাম VoIP বা ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল নেটওয়ার্কে ব্যবহৃত হয়। কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? উত্তর হবে অপটিক্যাল ফাইবার। প্রশ্ন নং 2, অপটিক্যাল ফাইবারের কোরের ভিতর দিয়ে আলো যাওয়ার সময় তা বারবার প্রতিফলিত হয়ে আলোর বেগে চলতে থাকে। এভাবেই বারবার সব জায়গায় প্রতিফলিত হয়ে এর ভিতর দিয়ে আলোর পালস বা সিগন্যাল স্থানান্তরিত হয়। ফাইবার দেখতে মানুষের চুলের চেয়ে সরু হয়ে থাকে। ফাইবার অপটিক্যালের 3টি অংশ হলো কোর, ক্লেডিং এবং জ্যাকেট। কোর হলো ভিতরের ডাই ইলেকট্রিক কোর যার ব্যাস 8 থেকে 10 মাইক্রন হয়ে থাকে। ক্লেডিং কোরকে আবদ্ধ করে থাকা বাইরের ডাই ইলেকট্রিক আবরণ ক্লেডিং নামে পরিচিত। কোরের প্রতিসরাংশ ক্লেডিং এর প্রতিসরাংশের চেয়ে বেশি থাকে। জ্যাকেট হলো আবরণ হিসেবে ব্যবহৃত জ্যাকেট, সাধারণত প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়। জেনে রাখা ভালো, ফাইবার অপটিক্যাল বিদ্যুৎ পরিবাহী হলেও আলোর প্রতিফলনে অত্যন্ত দক্ষ। এটি ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোর বা লাইট সিগন্যাল ট্রান্সমিট করে। এটা আলোর পূর্ণ প্রতিফলিত বা অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্যে গমন করে। এতে গিগাবাইট রেঞ্জ বা তার চেয়ে বেশি গতিতে ডেটা চলাচল করতে পারে। 3 নম্বর প্রশ্ন, ইমেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? উত্তর হবে POP3 বা পোস্ট অফিস প্রোটোকল 3 ইমেইল প্রেরণে ব্যবহৃত হয়। আর SMPT বা সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল ইমেইল প্রেরণে ব্যবহৃত হয়। অর্থাৎ POP3 ইমেইল গ্রহণে ব্যবহৃত হয় আর SMPT ইমেইল প্রেরণে ব্যবহৃত হয়। প্রশ্ন নং 5, এক ওয়ার্ড কত বিট বিশিষ্ট হয়? উত্তর হবে 16। বিট দ্বারা ডিজিটের বাইট দ্বারা ক্যারেক্টার বোঝানো হয়। একটি ওয়ার্ড হতে হলে সাধারণত 2 বাইট হতে হয়। আবার 1 বাইট সমান 8 বিট, তাই এক ওয়ার্ড সমান 16 বিট। বিট বাইনারি পদ্ধতিতে 0 এবং 1 অঙ্ককে সংক্ষেপে বিট বলা হয়। এই বিট হলো ডিজিটাল ইলেকট্রনিক্স মেমোরি ও সমজাতীয় স্টোরেজের ডেটা ও তথ্য সংরক্ষণ এবং ডেটা কমিউনিকেশনের মৌলিক একক। বর্তমানে ডেটা আদান প্রদানের হার, হিসাব নিকাশ অথবা ডেটা ও তথ্য পরিমাপের জন্য বিট একক হিসেবে ব্যবহৃত হয়। ডেটা ট্রান্সমিশনে বিট পার সেকেন্ড বা বিপিএস বিট পার সেকেন্ড দ্বারা বিট রেট বোঝানো হয়। 1 কিলোবাইট সমান 10³ বা 1000 বিট। 1 মেগাবাইট সমান 1000 কিলোবাইট বা 10^6 বিট। 1 গিগাবাইট সমান 10^9 বিট বা 1000 মেগাবিট। 1 টেরাবাইট সমান 1012 বিট বা 1000 গিগাবিট। কোন ধরনের বাস ব্যবহৃত হয় না? উত্তর হবে 2, অর্থাৎ ইনপুট রিডার বাস। ব্যাখ্যা, কম্পিউটারের বাস সাধারণত 2 প্রকার, সিস্টেম বাস এবং অ্যাপ্লিকেশন বাস। সিস্টেম বাস আবার 3 প্রকার, অ্যাড্রেস বাস, ডাটা বাস এবং কন্ট্রোল বাস। সুতরাং ইন্টারনেট রিডার বাস বলতে কোনো বাস নেই। রোম ভিত্তিক প্রোগ্রামের নাম কি? উত্তর হবে ফায়ারওয়াল। রোম ভিত্তিক প্রোগ্রামকে মডিফাই করা যায় না। বিদ্যুতের উপস্থিতি বা অনুপস্থিতি এদের কোনো পরিবর্তন ঘটে না। এদেরকে ফার্মওয়্যার বলে। প্রশ্ন নং 9,
কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রামের উত্তর হচ্ছে এমএস ডোস। ব্যাখ্যা, মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম এমএস ডোস। ডোসের পুনরূপ হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। জেনে রাখা ভালো, একই সময় একাধিক প্রোগ্রাম চালু রাখার ক্ষমতা যাদের থাকে তাদের মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম বলে, যেমন লিনাক্স, ইউনিক্স, উইন্ডোজ এনটি, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ 7, 8, 10, 11, উইন্ডোজ 2000 ইত্যাদি। মনে রাখা ভালো, ইউবান্টু, লিনাক্স লাইট, ফেডোরা, সোলাস, ক্রোম ওএস ইত্যাদি হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। ডিস্ক ডিফ্রাগমেন্টেশন ব্যবহৃত হয় ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যাস করতে। ব্যাখ্যা, কম্পিউটারের মেমোরি রিফ্রেশিং এর মাঝে মাঝে ডিস্ক ডিফ্রাগমেন্টেশন করতে হয়। এতে কম্পিউটারের স্টোরেজের ফাইলগুলো পুনর্বিন্যস্ত হয়ে কম্পিউটারের লোডিং ক্যাপাসিটি কিছুটা বৃদ্ধি করে, অর্থাৎ স্পিড আপ হয়। ভাইরাস ধ্বংসের জন্য অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করা হয়। খারাপ সেক্টর বা ব্যাড ক্লাস্টার পরীক্ষার জন্য এরর চেকিং বা ডিস্ক চেকিং করতে হয়। স্টোরেজ যেভাবে ব্যবহার উপযোগী করতে বা সমস্যা ফিক্স করতে ডিস্ক ফরম্যাট করতে হয়। নিচের কোন সাইট কেনাবেচার জন্য নয়? উত্তর হবে google.com, অর্থাৎ এখানেই .com, OLX.com, Amazon.com এগুলো হলো পণ্য কেনাবেচার সাইট। সো অন্যদিকে google.com পৃথিবীর সব থেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। কয়েকটি গুরুত্বপূর্ণ সার্চ ইঞ্জিনের মধ্যে আছে গুগল, ইয়াহু, বিং, MSN, পিপলকে ইত্যাদি। 12 নম্বর প্রশ্ন, কম্পিউটার নেটওয়ার্কের ওএসটি মডেলের স্তর কয়টি? উত্তর হবে 7টি। অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কের ওএসটি মডেম বলতে কিছু হয় না, তবে নেটওয়ার্কে ওএসআই বা ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেম আছে 7টি স্তর। প্রশ্নে ওএসটি এর স্থলে ওএসআই হবে, অর্থাৎ ওএসআই একটি লজিক্যাল মডেল যার 7টি লেয়ারের মধ্যে উপরে রয়েছে 3টি লেয়ার বা আপার লেয়ার এবং নিচে রয়েছে 4টি লেয়ার বা লোয়ার লেয়ার। কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? উত্তর হবে টিসিপি বা আইপি। প্রশ্ন নম্বর 1, কম্পিউটারের সিপিইউ এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে? উত্তর হবে এএলইউ। ব্যাখ্যা, অ্যারিথমেটিক লজিক ইউনিট কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের প্রধান 3টি অংশের একটি বা যা গাণিতিক ও যুক্তিমূলক বা সিদ্ধান্তমূলক কাজ করে থাকে। এএলইউ হচ্ছে কম্পিউটারের ক্যালকুলেটর স্বরূপ। অপরদিকে কন্ট্রোল ইউনিট সিপিইউ এর ইনপুট আউটপুট প্রসেসিং এর কাজ নিয়ন্ত্রণ করে থাকে এবং রেজিস্টার সেট সাধারণত মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে স্বল্পক্ষণ ও ডাটা সংরক্ষণের জন্য রেজিস্টার মেমরি ব্যবহৃত হয় বা কাজ করে। রেজিস্টারে দ্রুত ডাটা লিখন ও গঠন সম্ভব হয়। কোনটি অপারেটিং সিস্টেম নয়? উত্তর হবে সি। সি সাধারণত একটি ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা। প্রশ্ন 3, সি প্রোগ্রামিং সেই সব সিস্টেম সফটওয়্যার তৈরিতে ব্যবহৃত হয় যারা সরাসরি কম্পিউটার হার্ডওয়্যারের সাথে তথ্য আদান প্রদান করে। যুক্তরাষ্ট্রের ল্যাবরেটরিতে 1970 সালে ডেনিস রিসি প্রথম সি ভাষা তৈরি করেন। সি হচ্ছে একটি উচ্চতর স্তরের প্রোগ্রামিং ভাষা। একে উচ্চ স্তরের স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা বলা হয়। সি একটি জেনারেল পারপোজ প্রোগ্রামিং ভাষা। 3D মুভ তৈরিতে সি ব্যবহৃত হয়। অপরদিকে অপারেটিং সিস্টেম হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার ও রিসোর্স ব্যবস্থাকারী কতগুলো কম্পিউটার প্রোগ্রামের সমষ্টি। এটি কম্পিউটার হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মাঝখানে অবস্থান করে। কয়েকটি উল্লেখযোগ্য অপারেটিং সিস্টেম সফটওয়্যার হচ্ছে এমএস ডোস, এমএস উইন্ডো, লিনাক্স, ইউনিক্স, এক্সিনিক্স, ডোস ইত্যাদি। মনে রাখা ভালো, ফোরট্রান, C++, পাইথন, ভিজুয়াল বেসিক, জাভা ইত্যাদি হলো গুরুত্বপূর্ণ উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। IPv6 অ্যাড্রেস কত বিটের হয়ে থাকে? উত্তর হবে 128। টেলিফোনের ক্ষেত্রে প্রতিটি ফোন সেটের জন্য একটি নাম্বার থাকে, ঠিক তেমনি ইন্টারনেটের প্রতিটি কম্পিউটারের জন্য একটি আইডেন্টিটি থাকে যা আইপি অ্যাড্রেস নামে পরিচিত। বর্তমানে আইপি অ্যাড্রেসের 2টি ভার্সন রয়েছে, IPv4, IPv6। IPv4 অ্যাড্রেস শনাক্ত করার জন্য 32 বিট প্রয়োজন হয় এবং 6 অ্যাড্রেস শনাক্ত করার জন্য 128 বিট প্রয়োজন হয়। IPv4 এবং 6 এর মধ্যে পার্থক্য, IPv4 সিস্টেমে প্রতিটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট 4টি অক্টেট বা 8 বিটের বাইনারি প্রয়োজন হয়। আর IPv6 এর অ্যাড্রেসের ভার্সন 8টি ভাগে থাকে এবং প্রতিটি ভাগ 16 বিট হয়ে থাকে। IPv4 সম্পূর্ণ ঠিকানা প্রকাশের জন্য 32 বিট প্রয়োজন এবং এই অ্যাড্রেস সাধারণত অক্টেট ফরম্যাটে লেখা হয়। আর IPv6 এর অ্যাড্রেসের 128 বিটের হয়ে থাকে এবং এই অ্যাড্রেস সাধারণত হেক্সাডেসিমাল ফরম্যাটে লেখা হয়। 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ইনপুট ডিভাইস? উত্তর হবে OMR, অপটিক্যাল মার্ক রিকগনিশন। ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়? উত্তর হবে 65536T, অর্থাৎ 65536T। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি সত্য? উত্তর হবে সবগুলো, অর্থাৎ এটি নির্মাতা হচ্ছে গুগল। এটি লিনাক্স কার্নেল নির্ভর। এটি সাধারণত টাচ স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি করা হয়। ব্যাখ্যায় বলা যায়, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অন্যতম একটি জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম, কারণ এটি হলো ওপেন সোর্স প্ল্যাটফর্ম যার ফলে অন্যান্য স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এটি ব্যবহার করা শুরু করেছে।
এটি নির্মাতা গুগল। এটি লিনাক্স কার্নেল নির্ভর। এটি সাধারণত বা প্রধানত টাচ স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি। মনে রাখা ভালো, অ্যান্ড্রয়েড চালিত প্রথম ফোন HTC ড্রিম। প্রশ্ন নং 9, iOS মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে? উত্তর হবে অ্যাপল। ব্যাখ্যা: স্মার্টফোন কোনো না কোনো অপারেটিং সিস্টেমের মাধ্যমে চলে। কয়েকটি উল্লেখযোগ্য অপারেটিং সিস্টেম বা মোবাইল অপারেটিং সিস্টেমের মধ্যে রয়েছে গুগল অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড OS, অ্যাপলের আছে iOS বা আইফোন অপারেটিং সিস্টেম, স্যামসাংয়ের আছে ভেডা, মাইক্রোসফটের আছে উইন্ডোজ ফোন, নোকিয়ার স্যামভিয়ান OS, রিচার্জ অফ মোশন এর আছে ব্ল্যাকবেরি OS, ফার্ম বা HP এর আছে ওয়েব OS। মনে রাখা ভালো, IBM সাইমন ছিল প্রথম স্মার্টফোন। এছাড়াও অ্যাপল, হাওয়াই, ব্ল্যাকবেরি, HTC, LG, মোটোরোলা, নোকিয়া, স্যামসাং, সনি প্রভৃতি বর্তমানে বহুল প্রচলিত স্মার্টফোনের উদাহরণ। EDSC। 10 নং প্রশ্ন, এটি কম্পিউটারের ডাটা সংরক্ষণের জন্য কী ধরনের মেমোরি ব্যবহার হতো? উত্তর হবে নম্বর মার্কারি ডিলে লাইন। ব্যাখ্যা: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মরিস উইলকিস ও তার দল প্রথম প্রজন্মের কম্পিউটার EDSC বা ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটর 1949 সালে নির্মাণ করেন। এর সংরক্ষণ স্মৃতি হিসেবে মার্কারি ডিলে লাইন ব্যবহার হতো। প্রথম প্রজন্মের আরও কয়েকটি উল্লেখযোগ্য কম্পিউটার হলো ENIAC, UNIVAC, ATSEC, IBM 650 ইত্যাদি। 11 নং প্রশ্ন, ই-কমার্স সাইট অ্যামাজন কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1994 সালে। অ্যামাজন বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান। এর সদর দপ্তর ওয়াশিংটন সিয়াটলে অবস্থিত। অন্যান্য কয়েকটি ই-কমার্স হচ্ছে eBay.com, Rakuten.co, Zephy, AliExpress.com, Walmart.com, Etsy.com, Flipkart.com, Daraz.com ইত্যাদি। TCP দিয়ে কোনটি বোঝানো হয়? উত্তর হবে পরের। 13 নং প্রশ্ন, ব্যাখ্যা: কম্পিউটার এবং বিভিন্ন ডিভাইস বা কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন সিস্টেম ডাটা ট্রান্সমিশন পদ্ধতি সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করাকে প্রোটোকল বলে, যেমন TCP, IP, FTP ইত্যাদি। প্রোগ্রাম হলো কম্পিউটারের জন্য তৈরিকৃত নির্দেশনামালা। কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার প্রক্রিয়াই হলো প্রোগ্রামিং। যে সিস্টেমের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কীভাবে কাজ করবে তার গতি দ্বারা নির্ধারণ করা হয় তাকে ফ্লো চার্ট বলা হয়। জেনে রাখা ভালো, ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে যে প্রোটোকল ব্যবহার করা হয় তাই TCP বা IP সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল। কেননা ইন্টারনেট প্রোটোকল বলতেই মূলত TCP IP কে বোঝানো হয়। ইন্টারনেট কিংবা প্রাইভেট নেটওয়ার্কের আওতায় যে কোনো দুটি কমিউনিকেশনের ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপনে এই প্রোটোকল ব্যবহার করা হয়। ওয়াইফাই নেটওয়ার্ক সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি? উত্তর হবে তারবিহীন বা তারহীন সংযোগ। 15 নং প্রশ্ন, ওয়াইফাই বা ওয়্যারলেস ফিডেলিটি হচ্ছে এক ধরনের জনপ্রিয় তারবিহীন সংযোগ যা রেডিও ওয়েভ ব্যবহার করে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চগতি ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডাটা আদান প্রদান করতে পারে। ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11 বা 802.11। প্রশ্ন 1, নিচের কোন মেমোরিটি নন ভোলাটাইল? উত্তর হবে রোম। নন ভোলাটাইল মেমোরি বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলেও যে সকল মেমোরিতে ধারণকৃত তথ্য হারিয়ে যায় না তাকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি, যেমন রোম, 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 রোম এবং রোম বা রোম লেখা সবকিছুই বা রোম সংযুক্ত সবগুলোই। অপরদিকে বিদ্যুৎ চলে গেলে যে মেমোরি ধারণ ক্ষমতা ও তথ্য হারিয়ে যায় সেগুলো হচ্ছে ভোলাটাইল মেমোরি, যেমন র্যাম সংযুক্ত সব, যেমন DRAM, স্ট্যাটিক র্যাম ইত্যাদি। র্যাম এবং রোম এর মধ্যে পার্থক্য: সাধারণত র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। মাদারবোর্ডের সাথে সংযুক্ত যে মেমোরি রিড এবং রাইট দুইটি কাজে সম্পন্ন করতে পারে তাই র্যাম বলে। এটি একটি অস্থায়ী মেমোরি। র্যামকে কম্পিউটারের ভোলাটাইল মেমোরি বলা হয়। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে র্যামের তথ্য মুছে যায়। র্যাম সাধারণত দুই প্রকার, ডাইনামিক এবং স্ট্যাটিক। আর রোম রিড অনলি মেমোরি। রোম স্থায়ীভাবে ডাটা ও নির্দেশ সংরক্ষণের জন্য উপযোগী। এতে তথ্য সংশোধন বা পরিবর্তন করা যায় না। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে রোমের তথ্য মুছে যায় না। রোমের বিভিন্ন রকম হতে পারে, যেমন এমরোম, ফ্রি রোম, রোম বা ফ্ল্যাশ রোম ইত্যাদি। নিচের কোনটি 3G ল্যাঙ্গুয়েজ নয়? উত্তর হবে অ্যাসেম্বলি এবং মেশিন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয়টি হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আর 3G ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে C++, বেসিক, জাভা, পাস্কাল, ফরট্রান, কোভাল ইত্যাদি। আবার 4G এর মধ্যে আছে SQL, নোম্যাড, ফোকাস, ইন্টালেক্ট, BPM ইত্যাদি। প্রশ্ন নং 3, নিচে কোনটি সঠিক? উত্তর হবে 1 নম্বর, 1 কিলোবাইট সমান 1024 বাইট। বাইট সাধারণত 8 বিট সমন্বয়ে 1 বাইট গঠিত হয়, অর্থাৎ 1 বাইট সমান 8 বিট। তবে 4 বিট নিয়ে 1 নিবল গঠিত হয় যা হেক্সাডেসিমাল সংখ্যা প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত হয়। নিবল হলো অর্ধেক বাইট। কিছু গুরুত্বপূর্ণ
বিট বাইটের উদাহরণ, যেমন 1 কিলোবাইট সমান 1024 বাইট, 1 মেগাবাইট সমান 1024 কিলোবাইট, 1 গিগাবাইট সমান 1024 মেগাবাইট, 1 টেরাবাইট সমান 1024 গিগাবাইট, 1 পেটাবাইট সমান 1024 টেরাবাইট, 1 এক্সাবাইট সমান 1024 পেটাবাইট, 1 জেটাবাইট সমান 1024 এক্সাবাইট, 1 ইয়াটাবাইট সমান 1024 জেটাবাইট, 1 বোনাটো বাইট সমান 1024 ওয়াটাবাইট, আর 1 গোফ বাইট সমান 1024 ব্রান্টো বাইট। ওয়াইফাই, ওয়াইম্যাক্স এবং ব্লুটুথের স্ট্যান্ডার্ড হচ্ছে ওয়াইফাই এর ক্ষেত্রে IEEE 802.11 আর ওয়াইম্যাক্সের ক্ষেত্রে 802.16 আর ব্লুটুথের ক্ষেত্রে 802.15। নিচের কোনটি ডাটাবেস ল্যাঙ্গুয়েজ? 5 নম্বর প্রশ্ন, উত্তর কোনটি নেই? অর্থাৎ ওরাকল হচ্ছে একটি ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, সি হচ্ছে একটি প্রোগ্রামিং ভাষা, তাই উত্তর কোনটি নয়। নিচের কোনটি সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়? 7 নম্বর প্রশ্ন, উত্তর হবে টিভি রিমোট কন্ট্রোল। টিভি রিমোট কন্ট্রোলে ইনফ্রারেড রে ব্যবহার হয়ে থাকে। উইলিয়াম হার্শেল 1800 সালে ইনফ্রারেড বিকিরণ আবিষ্কার করেন। তড়িৎ চুম্বক বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে 300 গিগাহার্জ থেকে 430 টেরাহার্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইনফ্রারেড ওয়েভ নামে পরিচিত। এই বিকিরণ তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোক তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা সামান্য বড়, কিন্তু মাইক্রোওয়েভ থেকে ছোট, খালি চোখে দেখা যায় না। বিশেষ করে টিভি, সিডি প্লেয়ার, মিউজিক সিস্টেম সহ যাবতীয় ইলেকট্রিক যন্ত্রের রিমোট কন্ট্রোলে ইনফ্রারেড বা অবহিত রশ্মি ব্যবহার করা হয়। ওয়াইম্যাক্সের সম্পূর্ণ রূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। 10 নম্বর প্রশ্ন, 8086 কত বিটের মাইক্রো প্রসেসর? উত্তর হবে 16 বিটের। কতগুলো মাইক্রো প্রসেসর এবং বিট? যেমন 4001, 2, 4, এগুলো হচ্ছে 4 বিটের। ইন্টেল 8085, Z8, ইন্টেল 8051, মোটরোলা 6809, এগুলো হচ্ছে 8 বিটের। এবং ইন্টেল 8086, ইন্টেল 80286 আর জিলোড জেড 8000, এগুলো হলো 16 বিটের। আর 80386, 80486, এগুলো হলো 32 বিটের। সর্বশেষ AMD Opteron, Athlon 64, Symphony, Xenon, Intel Pentium Dual Core, Core i3, Core i5, Core i7, এগুলো সবই 64 বা 64 বিটের হয়ে থাকে। লিঙ্কডইন হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া নির্ভর বা সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটি বিজনেস ওরিয়েন্টেড, যেটি 2002 সালে প্রতিষ্ঠিত এবং 2006 সালে এটির সদস্য দাঁড়ায় 20 মিলিয়নের অধিক। অর্থাৎ এখানে সবগুলো সঠিক উত্তর। এটির প্রতিষ্ঠাতা রেড হফম্যান, সদর দপ্তর মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। যাত্রা শুরু করে আনুষ্ঠানিকভাবে 5 মে 2003। এটি পেশাজীবীদের সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় একটি ওয়েবসাইট। এটি জাভা ভাষায় লিখিত। নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি? 13 নম্বর প্রশ্ন, উত্তর হবে র্যাম। ডাটা সংরক্ষণের জন্য স্মৃতি ধারণ ক্ষমতাকে মেমোরি বলা হয়। সিপিইউ থেকে দূরত্ব ভেদে কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত সকল মেমোরিকে 4টি ভাগে ভাগ করা যায়: প্রাইমারি, সহায়ক, টার্সিয়ারি এবং অফলাইন মেমোরি। প্রধান বা প্রাইমারি মেমোরি যে মেমোরি সরাসরি সিপিইউ এর গাণিতিক ও যুক্তি অংশের সাথে সংযুক্ত থাকে তাকে প্রধান মেমোরি বলে। মাইক্রো কম্পিউটারে প্রাইমারি মেমোরিতে অর্ধপরিবাহী ব্যবহার করা হয়। অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি বলেই একে অর্ধপরিবাহী মেমোরি বলা হয়। সেমিকন্ডাক্টর মেমোরি বা অর্ধপরিবাহী মেমোরি দুই ধরনের: র্যাম, রম। সহায়ক মেমোরি ব্যবহারকারীর প্রোগ্রাম ও তথ্য দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখার জন্য অধিক ক্ষমতা সম্পন্ন বিশেষ ধরনের মেমোরি বা সেকেন্ডারি বা সহায়ক মেমোরি বলে। এই ধরনের মেমোরি সিপিইউ এর সাথে সরাসরি সংযুক্ত থাকে না, যেমন হার্ড ডিস্ক, চুম্বক ড্রাম, ফ্ল্যাশ ডিস্ক, সিডি, ফ্লপি ডিস্ক, ডিভিডি, পেন ড্রাইভ ইত্যাদি। কমিউনিকেশন সিস্টেম গেটওয়ে কি কাজে ব্যবহার করা হয়? উত্তর হবে 2 বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য। অর্থাৎ গেটওয়ে একটি নেটওয়ার্ক আরেকটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে। এটি বিভিন্ন প্রোটোকলে জড়ো করে বিভিন্ন অ্যাপ্লিকেশনের সাথে সংযোগ রক্ষা করে। এটি একটি প্রোটোকলের সাথে অন্য একটি প্রোটোকল যুক্ত করতে হলে গেটওয়ে ব্যবহার করা হয়। জেনে রাখা ভালো বা হাব, সুইচ, রাউটার, ওয়েস, রিপিটার সম্পর্কে বিস্তারিত। হাব হচ্ছে এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস যার আওতাধীন ডিভাইসগুলোকে একত্রে সংযুক্ত করে। অ্যাজ টপোলজি, হাব একটি কেন্দ্রীয় কানেক্টিভ ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। হাবের মাধ্যমে কম্পিউটারসমূহ পরস্পরের সাথে সংযুক্ত থাকে। হাবের কাছে প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর তা একই সাথে এর সাথে সংযুক্ত সকল কম্পিউটারকে পাঠায়, অর্থাৎ সিগন্যাল ব্রডকাস্ট করে। 2 এর অধিক পোর্ট যুক্ত রিপিটারকেও হাব বলে। সুইচ, নেটওয়ার্ক সুইচ এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস যা এর আওতাধীন ডিভাইসসমূহ
অর্থাৎ কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদির ক্ষেত্রে সংযুক্ত হয়। সুইচ বা হাবের কাজ প্রায় একই, তবে হাব এর ক্ষেত্রে প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর তা একই সাথে সকল কম্পিউটারকে পাঠায়, অর্থাৎ সিগন্যাল ব্রডকাস্ট করে, কিন্তু সুইচ প্রেরণায় সিগন্যাল গ্রহণ করার পর এটি শুধুমাত্র টার্গেট কম্পিউটারকে পাঠায়। এই জন্য সুইচকে ইন্টেলিজেন্ট ডিভাইস বলা হয়। রাউটার একটি নেটওয়ার্ক ডিভাইস যা নেটওয়ার্কের অন্তর্গত উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে ডেটা প্যাকেট পৌঁছে দেয়। রাউটারকে পোস্টম্যানের সাথে তুলনা করা হয়। ব্রিজ একটি নেটওয়ার্ক ডিভাইস যা একাধিক নেটওয়ার্কে একসাথে সংযুক্ত কাজ করে। নেটওয়ার্ক ব্রিজ নেটওয়ার্ক হাব কিংবা সুইচের মতো কাজ করে। ব্রিজকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়: লোকাল ব্রিজ এবং রিমোট ব্রিজ, ওয়্যারলেস ব্রিজ। রিপিটার নেটওয়ার্কের অন্তর্ভুক্ত কম্পিউটারের দূরত্ব বেশি হলে কিংবা নেটওয়ার্কের বিস্তার বেশি হলে কেবলের ভেতর দিয়ে প্রবাহিত সিগন্যাল বেশ দুর্বল হয়ে পড়ে। এই কারণে প্রবাহিত সিগন্যালকে পুনরায় শক্তিশালী ও সিগন্যালকে আরও অধিক দূরত্ব অতিক্রম করার জন্য রিপিটার ব্যবহার করা হয়। রিপিটার সত্যিকারের ভৌত সংকেত নিয়ে কাজ করে এবং কখনো যে ডেটা প্রেরণ করা হচ্ছে তা অনুবাদ করে না। প্রশ্ন নং 3, ব্যাকআপ প্রোগ্রাম বলতে কি বোঝানো হয়? উত্তর হবে ক, নির্ধারিত ফাইল কপি করা। ব্যাকআপ প্রোগ্রাম বিভিন্ন ফাইলের সাপ্লিমেন্টারি কপি করে রাখে। কোনো ফাইল নষ্ট হয়ে গেলে ব্যাকআপ প্রোগ্রাম সেই ফাইলকে কপি করে পুনরায় নিয়ে আসতে পারে। নিচের কোন সাইটটি কেনাবেচার জন্য নয়? 5 নম্বর প্রশ্ন, উত্তর হবে গ, google.com। অর্থাৎ এখানেই.com, OLX.com, অ্যামাজন সবগুলো হচ্ছে কেনাবেচার জন্য। এখানেই.com 2006 সালে প্রতিষ্ঠিত একটি মোবাইল ভিত্তিক অনলাইন মার্কেট প্লেস শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন ওয়েবসাইট। এটি বাংলাদেশের প্রথম অনলাইন কেনাবেচা ওয়েবসাইট। এখানেই.com। OLX.com হলো 2006 সালে প্রতিষ্ঠিত একটি বৈশ্বিক অনলাইন মার্কেট প্লেস। এর সদর দপ্তর আমস্টারডাম, নেদারল্যান্ড। Amazon.com 1994 সালে প্রতিষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের অনলাইন ভিত্তিক বাণিজ্যিক কোম্পানি Amazon.com। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে। গুগল হলো সার্চ ইঞ্জিন যেটির প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সার্গেই ব্রিন 1998 সালে প্রতিষ্ঠা করেন। এটির সদর দপ্তর হলো মাউন্ট ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। নিচের কোনটি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করা সহজ নয়? উত্তর হবে ওয়েব ব্রাউজার। ব্যাখ্যা 6 নং প্রশ্নের, ওয়েব ব্রাউজার ছাড়া ইন্টারনেটে প্রবেশ করা যায় না। যে সফটওয়্যারের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা ওয়েব পেজ পরিদর্শন করা যায় তাকে ওয়েব সার্ভার বলে। কয়েকটি ওয়েব সার্ভারের উদাহরণ হলো গুগল ক্রোম, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, সাফারি ইত্যাদি। MICR এর পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নিতে ব্যবহৃত হয় OCR বা অপটিক্যাল ক্যারেক্টার রিডার। আর MICR প্রধানত ব্যাংকে মুদ্রিত লেখা ইনপুট দিতে ব্যবহৃত হয়। সাধারণত চেক বই রিডিং এ MICR প্রযুক্তি ব্যবহার করা হয়। MICR এর পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। আর OMR এর পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন, যেটি সাধারণত বহু নির্বাচনী প্রশ্নের উত্তর মূল্যায়নে ব্যবহৃত হয়। নিচের কোনটি ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ? উত্তর হবে ঘ, উপরের সবগুলো। অর্থাৎ ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ সবগুলো হচ্ছে ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ। ব্যাখ্যায় বলা যায় প্রশ্ন উল্লেখিত সবগুলোই ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ DDL বা ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, DML বা ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, QL বা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এছাড়াও QUEL, কোয়েল, QBE, SQL ইত্যাদি ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ রয়েছে। মনে রাখা ভালো, DDL এক ধরনের ল্যাঙ্গুয়েজ যেটি ডাটা প্রকার ও তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করে। আর DML এর মধ্যে বা এর মাধ্যমে ডাটার লেনদেন হয় বা হালনাগাদ হয়। QL ল্যাঙ্গুয়েজ তথ্য খোঁজা ও তথ্য গণনায় ব্যবহৃত হয়। সোশ্যাল নেটওয়ার্ক টুইটার এর প্রতিষ্ঠা হয় বা এটি যাত্রা শুরু করে 2006 সালে। নিচের কোনটি বা কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেম ওপেন সোর্স প্ল্যাটফর্ম? উত্তর হবে গ, বা অ্যান্ড্রয়েড। ব্যাখ্যা, ওপেন সোর্স প্ল্যাটফর্ম এমন এক প্ল্যাটফর্ম যার সোর্স কোড সহ সবার জন্য উন্মুক্ত করা হয়ে থাকে। স্মার্টফোনের ক্ষেত্রে ওপেন সোর্স প্ল্যাটফর্ম হিসেবে কিছু অপারেটিং সিস্টেম ব্যবহার হয়ে থাকে। কয়েকটি গুরুত্বপূর্ণ ওপেন সোর্স প্ল্যাটফর্ম বা স্মার্টফোন অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড, প্লাজমা মোবাইল, পোস্টমার্কেট OS, পিউর OS, Ubuntu টাচ বাই UV4, লিওন OS, Tizen, Movian OS, Graphene OS, Clix OX ইত্যাদি। মোবাইল কমিউনিকেশনের 4G এর ক্ষেত্রে 3G তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য হচ্ছে উত্তর ঘ, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। অর্থাৎ মোবাইল কমিউনিকেশন 3G বা থার্ড জেনারেশন ও 4G মানে ফোর্থ জেনারেশন দুইটার মধ্যে তুলনামূলক পার্থক্য হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। ব্যাখ্যা, 3G বা থার্ড জেনারেশন বলতে যা বোঝায় বা এর অন্যতম বৈশিষ্ট্যগুলো হচ্ছে 2001 সালে জাপান NTT ডোকোমো প্রথম পরীক্ষামূলকভাবে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার শুরু করে। বাংলাদেশে চালু হয় 2012 সালে।
WCDMA পদ্ধতি বর্তমানে UMTS বা ইউনিভার্সাল মোবাইল কমিউনিকেশন সিস্টেম নামে পরিচিত। এই প্রজন্মের আধুনিক মোবাইল টেকনোলজি হাই স্পিড পকেট অ্যাক্সেস এর বাস্তবায়ন করা হয়। ডেটা রূপান্তরের কাজে প্যাকেট সুইচিং ও সার্কিট সুইচিং উভয় পদ্ধতি ব্যবহৃত হয়। এর ডেটা রেট হবে চলন্ত গাড়ির জন্য 144 কিলোবাইট সেকেন্ড আর হেঁটে চলা মানুষের জন্য 384 কিলোবাইট সেকেন্ড এবং ঘরে ব্যবহারের জন্য 2 মেগাবাইট সেকেন্ড এবং ব্যান্ডউইথ হবে 2 মেগাহার্টজ। এক্ষেত্রে GSM, EDGE, UTMS এবং CDMA 2000 প্রযুক্তি ব্যবহৃত হয়। রেডিও ফ্রিকোয়েন্সি WCDMA বা UMTS স্ট্যান্ডার্ড। ডিজিটাল পদ্ধতি ভয়েস ও ডাটা স্থানান্তরিত হয়, ভিডিও কনফারেন্স করা যায়। তার জেনারেশনের উদাহরণ হচ্ছে UMTS বা ইউনিভার্সাল মোবাইল কমিউনিকেশন সিস্টেম, IMT বা ইন্টারন্যাশনাল মোবাইল কমিউনিকেশন 2000, CDMA ইত্যাদি। ফোর্থ জেনারেশন 2006 সালে দক্ষিণ কোরিয়া প্রথম ফোর্থ জেনারেশন চালু করে, বাংলাদেশে চালু হয় 2018 সালে। চতুর্থ প্রজন্মের মোবাইল সিস্টেমের প্রধান বৈশিষ্ট্য হলো সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিং এর পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার। চতুর্থ প্রজন্মের মোবাইল কোনো সিস্টেমে আলট্রা ব্রডব্যান্ড গতি ইন্টারনেটে ব্যবহার করা যাবে। দ্রুত চলনশীল ডিভাইসের ক্ষেত্রে এই ডাটা স্থানান্তরিত গতি 100 মেগাবিট সেকেন্ড এবং স্থির ডিভাইসের ক্ষেত্রে এই ডাটা স্থানান্তরিত গতি 1 গিগাবিট সেকেন্ড। 4G এর গতি 3G এর চেয়ে 50 গুণ বেশি। 4G এর প্রকৃত ব্যান্ডউইথ 10 Mbps আশা করা হচ্ছে। ত্রিমাত্রিক ব্যবহারিক প্রয়োগের ফলে কোনো অনুষ্ঠানে সরাসরি উপস্থিত না হয়েও নিজের উপস্থিতির আছে বলে অনুভূত হবে। 3G এর সীমাবদ্ধ ব্যান্ডউইথ সমস্যার সমাধান 4G করবে। উদাহরণস্বরূপ হচ্ছে WiMAX 2 আর LTE বা লং টার্ম ইভ্যালুয়েশন অ্যাডভান্স ইত্যাদি। প্রশ্ন নং 13, ওরাকল কর্পোরেশনের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে লরেন্স জে লেইশন। ব্যাখ্যা: ওরাকল কর্পোরেশন 1977 সালের 16 জুন মার্কিন যুক্তরাষ্ট্রের বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি কর্পোরেশন হিসেবে ওরাকল কর্পোরেশনের যাত্রা শুরু হয়। এর সদর দপ্তর রেডউড সিটি, ক্যালিফোর্নিয়া। ওরাকলের প্রতিষ্ঠাতা হলেন ল্যারি এলিসন, বব মিনার এবং ইডি ওটেস। ইন্টেল কর্পোরেশন, যেটি 1968 সালের 18 জুলাই প্রতিষ্ঠিত, সদর দপ্তর সান্টা ক্লারা, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠাতা গর্ডন মোর, অ্যান্ড্রে গ্রোভ আর রবার্ট নয়েস। মাইক্রোসফট 1975 সালে বিল গেটস এবং তার বন্ধু পল অ্যালান মিলে প্রতিষ্ঠা করে। বর্তমানে কম্পিউটার সফটওয়্যার জগতের সবচেয়ে নামকরা প্রতিষ্ঠান হচ্ছে মাইক্রোসফট। গুগল 1998 সালে 4 সেপ্টেম্বর একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে গুগল চালু হয়। গুগলের প্রতিষ্ঠাতা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের 2 জন PhD ছাত্র, ল্যারি পেজ ও সার্গেই ব্রেইন। গুগলের প্রকৃত নাম হলো ভেগ রাভ। মুক্ত অপারেটিং সফটওয়্যার অ্যান্ড্রয়েডের উদ্ভাবক অ্যান্ড্রি রুবিন ও রিস মিনার। গুগল কম্পিউটার অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডকে কিনে নেয় 2007 সালে। IBM 1911 সালে প্রতিষ্ঠিত হয়। IBM এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। এর প্রতিষ্ঠাতা চার্লস ফ্লিন্ট। IBM হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রস্তুত ও বিক্রি করে থাকে। IBM এর বিখ্যাত আবিষ্কারসমূহের মধ্যে আছে ATM হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক উল্লেখযোগ্য। IBM এর সদর দপ্তর নিউ ইয়র্কের আর্মঙ্ক নামক স্থানে। IBM কে বিগ ব্লু বলা হয়। প্রোগ্রামের ক্ষেত্রে কপি করা ডাটা কোথায় থাকে? প্রশ্ন নং 14, উত্তর হবে খ, ক্লিপবোর্ড। ব্যাখ্যা: ক্লিপবোর্ড প্রোগ্রাম থেকে কপি করা ডাটা ক্লিপবোর্ডে থাকে। হার্ড ডিস্ক হচ্ছে গোলাকার ধাতব পাতের সমন্বিত গঠিত। হার্ড ডিস্ক মূলত একটি সহায়ক মেমোরি। ডিস্কের গোলাকার ধাতব পাতগুলো দেখতে গ্রামোফোন রেকর্ডের মতো। গোলাকার ধাতব পাতগুলো একটি অপরটি স্তরে স্তরে বসানো থাকে। পাতগুলোর পৃষ্ঠে অনেকগুলো এককেন্দ্রিক ডাটা সংরক্ষণ হয় যাদের নাম ট্র্যাক। প্রতিটি ট্র্যাককে কয়েকটি সমানভাবে ভাগ করা হয় যেগুলোকে সেক্টর বলা হয়। প্রতিটি সেক্টরের ধারণ ক্ষমতা 512 মেগাবাইট। হার্ড ডিস্ক মাপার একক হচ্ছে গিগাবাইট। র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটি একটি অস্থায়ী মেমোরি যেটি কম্পিউটার যতক্ষণ বিদ্যুৎ প্রবাহ চালিত থাকে ততক্ষণ র্যামের তথ্যসমূহ সংরক্ষণ থাকে। কম্পিউটার বন্ধ হলে তা মুছে যায়। পার্সোনাল কম্পিউটারের ক্ষেত্রে যুক্ত হয়ে নিচের কোনটি তৈরি করা যায়? উত্তর হবে নেটওয়ার্ক। অর্থাৎ কয়েকটি পার্সোনাল কম্পিউটার যুক্ত করে নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা যায়। প্রশ্ন 15, পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের ব্যাপ্তি 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ। ব্লুটুথ, ইনফ্রারেড ইত্যাদি ফ্যান এর উদাহরণ। That's all for today. Thank you all.